আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো অবস্থায় বিরাজ করছো। তোমাদের সকলকেই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমরা তোমাদের সামনে আমাদের ম্যাথামেটিক্সের সেকেন্ড ইউনিটের নতুন একটা চ্যাপ্টার তোমাদের সামনে দেখানোর জন্য হাজির করেছি। সেই চ্যাপ্টারটার নাম হলো সম্ভাবনা তত্ত্ব। এই যে চ্যাপ্টারটা আমি তুলে এনেছি, সেই চ্যাপ্টারটা ম্যাথামেটিক্সের অন্যান্য ইউনিট কিংবা অন্যান্য চ্যাপ্টার থেকে পুরোপুরি স্বতন্ত্র। সেটা আমার আলোচনার সাপেক্ষে তোমরা বুঝতে পারবে। তবে এইটুকু বলে রাখি, সম্ভাবনা তত্ত্ব এই চ্যাপ্টারটাকে যদি একেবারে সাবলীলভাবে নিজের মধ্যে বোধগম্য করতে হয়, তাহলে এর আগে দুটো চ্যাপ্টার সম্পর্কে ধারণা আমাদের থাকা দরকার। এক নম্বর হচ্ছে, আমরা 11 ফার্স্ট সেমিস্টারে যে সেট চ্যাপ্টারটা পড়েছিলাম, সেই সেট চ্যাপ্টারের ধারণাগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং দুই, আমরা প্রথম সেমিস্টারে বিন্যাস ও সমবায় দিয়ে যে চ্যাপ্টারটা পড়েছিলাম, সেই বিন্যাস সমবায়ের ধারণা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রিভিয়াস যে দুটো চ্যাপ্টার, ওই চ্যাপ্টার দুটোর ফর্মুলাগুলো যদি আমরা ঠিকঠাক বুঝে থাকি, ঠিকঠাক যদি মাথায় রাখতে পারি, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কাছে বোঝাটা আরো খুব সহজ হয়ে যাবে, সাবলীল হয়ে যাবে। তাহলে কি তোমরা মনে ভাবতে শুরু করেছো যে স্যার, আমাদের তো ওই চ্যাপ্টার দুটো অনেকদিন আগে হয়ে গেছে, আমরা তো ওর ফর্মুলাগুলো ভুলে গেছি, তাহলে কি এই চ্যাপ্টার বুঝতে পারবো না? না, অবশ্যই বুঝতে পারবে। এই চ্যাপ্টার চলাকালীন ওই চ্যাপ্টার দুটো থেকে যে ধারণাগুলো আমি নিয়ে আসবো, সেই ধারণাগুলো যদি থাকে তাহলে খুবই ভালো। যদি নাও বা থাকে, আমি তোমাদের সুবিধার জন্য আবার রিপিট করব, যাতে করে এই চ্যাপ্টারটা বোঝার জন্য তোমার পক্ষে কোনো কিছু বাধা না হয়ে দাঁড়ায়। তো চলো শুরু করা যাক আমাদের এই সম্ভাবনা তত্ত্ব সম্পর্কিত আলোচনা। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। আমরা প্রথমেই জেনে নেব, এই যে চ্যাপ্টারটা আমরা শুরু করছি, সেই চ্যাপ্টারটা আমাদের কাছে নতুন, আমাদের কাছে অজানা। তাহলে এই অজানা জিনিসকে যদি জানতে হয়, তাহলে আমাদেরকে জানা জিনিসগুলোকে অবলম্বন করেই অজানার দিকে যেতে হয়। তাই আমরা চেষ্টা করব, আমাদের যে আলোচ্য চ্যাপ্টার ছিল প্রবাবিলিটি বা সম্ভাবনা, প্রবাবিলিটি, যার বাংলাটা হলো সম্ভাবনা তত্ত্ব, এই চ্যাপ্টারটা আমাদের কাছে নতুন হলেও এর রিলেটিভ যে কথাবার্তাগুলো, এর সিনোনিমস যে সমস্ত ফ্রেজগুলো আমরা ইংলিশ তথা বাংলাতে শিখেছি, সেই জিনিসগুলোকে সেগুলো আগে উপলব্ধি করার চেষ্টা করব, সেইগুলো আগে তোমাদের পরিবেশন করব। তারপরে ওই সমস্ত ফ্রেজ বা ওয়ার্ডগুলো কোথায় কোথায় ইউজ করেছি আমরা কিংবা ইউজ করতে পারা যায়, সেই সম্পর্কিত ধারণা যদি মনের মধ্যে তৈরি হয়, তবেই কিন্তু সম্ভাবনার যে একটা ব্যবহারিক প্রয়োগের জায়গা, সেই জায়গাটা উপলব্ধি করতে আমাদের সুবিধা হবে। তাই এই যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটির সিনোনিমস গুলো যদি আমরা তোমাদের সামনে দেখাতে শুরু করি, তাহলে সেটাকে বলতে পারি আমরা পসিবিলিটি, পসিবিলিটি, কিংবা বলতে পারি অপরচুনিটি, অপরচুনিটি, কিংবা বলতে পারি চান্স। এই যে সমস্ত ফ্রেজগুলো লিখেছি, লক্ষ্য করো, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ওই প্রবাবিলিটির সিনোনিমস। অর্থাৎ প্রবাবিলিটিকে বোঝানোর জন্য যে সমস্ত ফ্রেজগুলো, যে সমস্ত শব্দগুলো, ওয়ার্ডগুলো আমরা এর আগে ব্যবহার করেছি, সেই সমস্ত ওয়ার্ডগুলো জাস্ট তোমাদের সামনে দেখানো হলো, যাতে করে এদের ব্যবহারের যে জায়গা, সেই জায়গাগুলো আমরা উপলব্ধি করতে পারি। আমরা পসিবিলিটি বা অপরচুনিটি বা চান্স, এই কথাগুলো কোথায় কোথায় ব্যবহার করেছি আমরা একবার লক্ষ্য করি, তাহলে আমরা যে চ্যাপ্টারটা শিখতে চলেছি সম্ভাবনা, তার ব্যবহারিক প্রয়োগের জায়গা আমরা অবলোকন করতে পারবো, আমরা দেখতে পাবো। আমরা পসিবিলিটি বলতে সেই জায়গাগুলোতে এই শব্দটাকে ব্যবহার করেছি, যে জায়গাগুলোতে নিশ্চিত করে কোনো কিছু বলা সম্ভব নয়, হতে পারে আবার নাও হতে পারে, মে অর মে নট। একই রকম ভাবে অপরচুনিটি, কোনো একটা কিছু ঘটার অপরচুনিটি আছে, কোনো একটা কিছু হওয়ার অপরচুনিটি, সুযোগ আছে, চান্স আছে। আমরা সেই সমস্ত জায়গাতে এই ফ্রেজগুলোকে ইউজ করেছি যেখানে আমরা নিশ্চিত করে কোনো ঘটনা বলতে পারি না। যেমন আমি যদি উদাহরণস্বরূপ তুলে ধরি, যে মনে করো আজকের দিনটা পুরোপুরি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। তাহলে যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকে, আমরা বলি আজকে বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে।
আজকে বৃষ্টি হতে পারে, এর মানে এটাই নয় যে হবেই, হতে পারে আবার নাও পারে। আজকে বৃষ্টি হওয়ার একটা চান্স আছে। তাহলে এই যে কথাগুলো আমরা ইউজ করছি, কোন জায়গাগুলোতে ইউজ করছি না, তো যে জায়গাগুলোতে নিশ্চিত করে আমরা শতভাগ শিওর করে কোনো কিছু বলতে পারি না, সেই সমস্ত জায়গাতে আমরা এই সমস্ত ফ্রেজগুলো কিংবা প্রবাবিলিটি এই ধারণাগুলোকে প্রয়োগ করতে পারবো। তাহলে প্রথমে আমরা যে জায়গাটা দেখানোর চেষ্টা করেছি যে সম্ভাবনা নির্দেশক শব্দ বা ফ্রেজ সমূহগুলো কি কি, সম্ভাবনাকে সূচিত করে এইরকম শব্দগুলো আমি বললাম পসিবিলিটি কিংবা অপরচুনিটি কিংবা চান্স কিংবা আজকে তাদের সর্বাধুনিক পরিভাষা যেটাকে বলেছি প্রবাবিলিটি। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সবই প্রবাবিলিটির নির্দেশক শব্দ বা ফ্রেজ। এরপরে আমরা চলে আসবো ঠিক পরের জায়গাতে যে কোন ধরনের সমস্যার সমাধানের জন্য সম্ভাবনা ধারণা প্রয়োগ করতে হয়। আমরা তো সম্ভাবনা ব্যাপারটা বুঝে গেলাম, ওর যে কাছাকাছি শব্দ তাদের মিনিং থেকে, যেখানে শতভাগ নিশ্চিত করে কোনো কিছু বলা সম্ভব নয়, যেখানে মে অর মে নট দুটোই সম্ভাবনা রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা সম্ভাবনা প্রয়োগ করব। এখন চলে আসবো যে মে অর মে নট হতে পারে আবার নাও পারে, এইরকম কোন কোন বিষয় আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে যে জায়গাগুলোতে সম্ভাবনাকে প্রয়োগ করা যাবে। এক্ষেত্রে তোমাদেরকে বলি যে আমাদের দৈনন্দিন জীবনে বহু জায়গা এরকম রয়েছে যেখানে মানে পুরোটাই অনিশ্চয়তায় ভরা, কিন্তু তার মধ্যে থেকে আমাদের সিলেবাসে মেনলি নেওয়া হয়েছে তিনটে ঘটনাকে, তিনটে পরীক্ষাকে। কি কি? একটা হচ্ছে কয়েন টস করার পরীক্ষা। আমরা যখন কোনো একটা কয়েনকে টস করি, কোনো একটা মুদ্রাকে উৎক্ষেপণ করি, তাহলে মুদ্রা উৎক্ষেপণের পরে কি রেজাল্ট আসবে, অর্থাৎ হেড পড়বে না টেল পড়বে, এটা নিশ্চিত করে বলতে পারি না। এটা একটা পরীক্ষা যেটাকে কিনা বললাম কয়েন টস করা পরীক্ষা। এখানে যেহেতু অনিশ্চয়তার প্রসঙ্গে জড়িয়ে আছে, তাই এই ধরনের অনিশ্চয়তামূলক পরীক্ষাগুলো আমাদের এই সম্ভাবনার ব্যবহারিক প্রয়োগের মধ্যে পড়বে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যখন একটা লুডুর ছক্কা গড়িয়ে দিই, এই যে লুডুর ছক্কা কথাটা বললাম, লুডু, এখানে শুধু লুডু লেখা থাকতে পারে, কিংবা ছক্কা লেখা থাকতে পারে, কিংবা পাশা লেখা থাকতে পারে। এই তিনটে কথা কিন্তু একই। যখন কোনো একটা লুডুর ছক্কাকে গড়িয়ে দেওয়া হয়, তখন ছয় পড়বে কি পড়বে না, পুট পড়বে কি পড়বে না, কোন একটা সংখ্যা পড়বে কি পড়বে না, সেটা শতভাগ নিশ্চিত করে আমরা কিছু বলতে পারি না। অর্থাৎ যে সমস্ত জায়গাগুলোতে নিশ্চিত করে কোনো কিছু বলা সম্ভব নয়, সেই জায়গাগুলোতে আমরা এই প্রবাবিলিটি ধারণাকে প্রয়োগ করতে সক্ষম হব। তাহলে 2 নম্বর ব্যবহারিক ক্ষেত্র দেখানো হলো। 3 নম্বর ব্যবহারিক ক্ষেত্র কি? আমরা এই ধারণার যেটা এখন তোমাদের সামনে পরিবেশন করব, সেটা হয়তো সকলের কাছে মানে অপরিচিত, কিংবা কারো কারো ক্ষেত্রে হয়তো এই ঘটনাটা জানা থাকতে পারে। তবে পরিচিত হলেও আমি বিস্তারিত বলবো, অপরিচিত হলেও বিস্তারিত বলবো, পুরোটা ক্ষেত্রেই আমি বিশদে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি তাস, যে তাস খেলা, আমরা অনেকে তাস খেলতে জানি না, কিন্তু তারপরেও এই তাস খেলার ঘটনাটা আমাদের এই সম্ভাবনার ব্যবহারিক প্রয়োগের মধ্যে পড়ে। এক প্যাকেট তাসের মধ্যে, যারা জানো না তারা ভালো করে শুনে নাও, 52খানা তাস থাকে। সেই 52খানা তাসের মধ্যে মোট 4 ধরনের তাস থাকে। কি ধরনের তাস থাকে, তাদের নামকরণ কি, তাদের সিম্বল কি, তাদের কালার কি, সমস্ত কিছু আমরা একেবারে পিক্টোরিয়ালি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। তবে আজকে নয়, এর পরের দিনগুলোতে যখন তাস খেলা সম্পর্কিত মানে আলোচনা আমি তুলে আনার চেষ্টা করব, তখন অত্যন্ত বিশদে দেখাবো। শুধু এইটুকুই বোঝানোর চেষ্টা করছি যে এক প্যাকেট তাসের মধ্যে যে 52খানা তাস থাকে, সেই তাসগুলো থেকে যদি আমি র্যান্ডমলি একটা তাসকে টেনে নিই, তাহলে সেই যে তাসটা টানলাম, ওই তাসটা হরতন হবে না, রুইতন হবে না, চিড়িতন হবে না, ইস্কাবন হবে। অর্থাৎ যে 4 প্রকারের তাস, এই 4 প্রকারের তাসের কোন তাসটা হবে সেটা আমরা শতভাগ নিশ্চিত করে কেউ বলতে পারি না। তাই এটা হচ্ছে একটা অনিশ্চয়তামূলক জায়গা, যে জায়গাটাতে আমরা প্রবাবিলিটি ধারণাকে প্রয়োগ করতে সক্ষম হব। তাহলে 3টে কথা বলেছি। একটা বলেছি কয়েন টস করার পরীক্ষা, কয়েন টস, মুদ্রা উৎক্ষেপণ, এই জায়গাটাতে আমরা মানে প্রবাবিলিটি ধারণাকে প্রয়োগ করতে পারবো। আমরা লুডু কিংবা ছক্কা কিংবা পাশা খেলার ক্ষেত্রে প্রবাবিলিটি ধারণা প্রয়োগ করব। আমরা তাস খেলার ক্ষেত্রে প্রবাবিলিটি ধারণাকে প্রয়োগ করতে পারবো। এছাড়া আরো বহুবিধ জায়গায় দৈনন্দিন জীবনে যে সমস্ত জায়গাগুলোতে অনিশ্চয়তামূলক কর্মকাণ্ড জড়িত, সেই জায়গাগুলোতে আমরা প্রবাবিলিটি ধারণা প্রয়োগ করতে পারবো। তাহলে যেটা হেডিং করেছিলাম, কোন ধরনের সমস্যা সমাধানে
সম্ভাবনাকে প্রয়োগ করতে পারবো? তার উত্তরটা হলো এরকম, যে সমস্ত জায়গাগুলোতে নিশ্চিত করে কোনো কিছু বলা যায় না, যে সমস্ত মানে ক্ষেত্রগুলিতে অনিশ্চয়তার প্রসঙ্গ জড়িয়ে আছে, যে সমস্ত জায়গাগুলিতে ভাগ্য নির্ধারণের বা ভাগ্যের বিষয় জড়িয়ে আছে, আমরা সেই সমস্ত জায়গাতে প্রবাবিলিটিকে প্রয়োগ করতে পারবো। এবং সেই ধরনের জায়গাগুলির মধ্যে কয়েকটা নমুনা আমাদের সিলেবাসে সাদরে গৃহীত হয়েছে। তার মধ্যে একটা নমুনা হলো কয়েন টস করা, একটা নমুনা হলো লুডু বা ছক্কাকে থ্রো করে দেওয়া, আর একটা হলো 52 খানা তাসের মধ্যে থেকে তাস টানার পরীক্ষা। এছাড়াও আরো বহুবিধ জায়গায় বললাম তোমাদের, তার মধ্যে কিছু কিছু ক্ষেত্র তুলে ধরছি। যে কোনো একটা নিউ বর্ন বেবি, একটা শিশু যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, সেই মুহূর্তে আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না, লিগালি কেউ বলতে পারি না সেটা ছেলে হবে না মেয়ে হবে। তাহলে ওই যে নিউ বর্ন বেবিটা, এর ক্ষেত্রে যেহেতু দুটো পসিবিলিটি, আইদার ইট উইল বি মানে বয় অর ইট উইল বি গার্ল, তাহলে এই যে দুই ধরনের পসিবিলিটি যেখানে নিশ্চিত করে কোনো কিছু বলা সম্ভব নয়, তার মানে সেই জায়গাটাও অনিশ্চয়তামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, আর সেই জায়গাগুলোতে আমরা প্রবাবিলিটি প্রয়োগ করতে পারবো। তাহলে আজকের যেটুকু আলোচনা তাতে দুটো বিষয় ক্লিয়ার করা হলো। আমরা যে নতুন বিষয়টা শিখতে চলেছি, দ্যাট ইজ প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটির আমাদের কাছে অপরিচিত হলেও ওর রিলেটেড কি কথাগুলো, কোন ফ্রেজগুলো আমরা দৈনন্দিন জীবনে অলরেডি প্রয়োগ করেছি, অর্থাৎ কোন জিনিসগুলো আমরা জেনেছি যেটা ওর সাথে সম্পর্কযুক্ত, সেই জানা জিনিসগুলো থেকে আস্তে 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 আমরা অজানা জিনিসের দিকে পৌঁছানোর চেষ্টা করেছি। দুই বললাম, আমরা যে অজানা জিনিসটা নতুন করে জানবো, সেই জায়গাগুলির মাধ্যমে, সেই চ্যাপ্টারটার মাধ্যমে কোন ধরনের সমস্যার সমাধান আমরা করতে পারবো, সেই জায়গাগুলো তোমাদের সামনে পরিবেশন করা হয়েছে। এরপরে 3 নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো ম্যাথমেটিক্সের এর আগের যে অন্যান্য চ্যাপ্টারগুলো আমাদের শেখা হয়েছে এবং আজকে যে চ্যাপ্টারটা শেখার জন্য তোমাদের সামনে নিয়ে এসেছি, দুটোর মধ্যে বেসিক কিছু ফারাক আছে। এর আগের সমস্ত চ্যাপ্টারগুলোই আগে থিওরিটিক্যাল কনসেপ্ট তোমাদের দেওয়া হয়েছিল, তারপরে তার প্র্যাকটিক্যাল ঘটনা মানে তোমাদের সামনে পরিবেশন করা হয়েছিল। কিরকম? সাপোজ আমরা যদি লাভ ক্ষতি কিংবা সরল সুদ কষা এই ধরনের চ্যাপ্টারগুলোর কথা তোমাদের সামনে তুলে ধরি, তাহলে আগে সেই চ্যাপ্টারে যখন সুদ কষা চ্যাপ্টার শুরু করছি, তখন সুদটা কি জিনিস, আসলটা কি জিনিস, এগুলো বলা হয়েছিল। কি করে সুদের পরিমাণ হিসাব করে, বার্ষিক সুদের হার বের করা ফর্মুলাটা কি, বিভিন্ন কিছু তাত্ত্বিক জ্ঞান তোমাদেরকে দিয়ে দেওয়ার পরে কোন একটা ব্যবহারিক প্রয়োগ, কোন একটা সমস্যা দিয়ে দেওয়া হয়েছিল। তার ফলে ওই সমস্যাটাতে ওই ফর্মুলাগুলো কি করে ব্যবহার করা হয় তার প্রয়োগ দেখানো হয়েছিল। অর্থাৎ আগে তত্ত্বগত জ্ঞান, তারপরে প্র্যাকটিক্যাল ফিল্ডের অঙ্ক তোমাকে দেওয়া হয়েছিল। এই চ্যাপ্টারটা তুলনামূলকভাবে আন করা, অর্থাৎ অন্যান্য চ্যাপ্টারের যে কনস্ট্রাকশন, এর সাথে এর কনস্ট্রাকশনে ফারাক আছে। এর কনস্ট্রাকশনটা আগে হচ্ছে প্র্যাকটিক্যাল ঘটনা, পরবর্তীকালে ওই প্র্যাকটিক্যাল পরীক্ষা করে যে অভিজ্ঞতা লব্ধ ফল, সেই ফলটাকে তত্ত্বের মাধ্যমে আমাদের সামনে পরিবেশন করা হয়েছে। তাই ম্যাথমেটিক্সের অন্যান্য চ্যাপ্টার যেভাবে আমরা বুঝে এসেছি বা বলে এসেছি, এই চ্যাপ্টারে যদি আমি ওই রকম ভাবে বলতে শুরু করি, তাহলে কিন্তু চ্যাপ্টারটা আমরা সঠিকভাবে রিয়ালাইজ করতে পারবো না, কেননা এর কনস্ট্রাকশনটা আলাদা আছে। তাই এই চ্যাপ্টারটা যখনই বলবো, কোনো ডেফিনেশন কিংবা কোনো শব্দ, ওই শব্দগুলো শুনে তোমাদেরকে খারাপ লাগবে কিংবা আনকরা মনে হবে, কিন্তু ওর রেসপেক্টে যখন আমি কোনো এক্সাম্পল ফেস করব, প্র্যাকটিক্যাল একটা ঘটনার উদাহরণ তোমার সামনে তুলে ধরবো, তখন কিন্তু ওই বিষয়টা আর তোমাদের কাছে নতুন থাকবে না, সেটা কিন্তু তোমাদের কাছে খুব ভালো লাগার শব্দ হয়ে যাবে। তাই এই চ্যাপ্টারের কোনো একটা শব্দ শুনে হঠাৎ করে ভয় পেয়ে যাবে না, কিংবা হঠাৎ করে তোমরা এরকম মনে ভাববে না কি একটা অদ্ভুত শব্দ স্যার বলে ফেললো। ওর রেসপেক্টে যখন আমি উদাহরণ দেব, আমি শিওর করে বলছি, যদি তোমরা অ্যাটেনশন ঠিক রাখতে পারো, তাহলে এই চ্যাপ্টার আমি বলে শেষ করে দেবো, কিচ্ছু তোমরা টের পাবে না। তাই চলে আসছি এবারে ঠিক পরবর্তী টপিকসে, সম্ভাবনার আবশ্যিক ধারণা সমূহ। আমাকে এই সম্ভাবনা তত্ত্ব চ্যাপ্টারটা যদি সম্পূর্ণভাবে, একেবারে স্বয়ং সম্পূর্ণভাবে যদি বুঝতে হয়, তাহলে এর রিলেটেড কিছু কিছু শব্দ আমাদেরকে জেনে যেতে হবে। সেই শব্দগুলো কি, সেগুলো একে একে বলছি আমি, লক্ষ্য করো। প্রথমটা হচ্ছে সমসম্ভব পরীক্ষা। সম্ভাবনা তত্ত্ব চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ, সেটা হলো সমসম্ভব পরীক্ষা। ইংরেজিতে যেটাকে আমরা বলি র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট, কোন একটা পরীক্ষাকে আমরা সমসম্ভব বা র্যান্ডম কখন বলতে পারবো? আমি একটু আগে বললাম এখানে কোন কোন পরীক্ষাগুলো বা কোন কোন জায়গাগুলোতে সম্ভাবনা প্রয়োগ করতে হয়, তার মধ্যে একাধিক জায়গা থাকলেও আমাদের সিলেবাসে 3টে পরীক্ষার কথা বলেছিলাম। একটা কয়েন টস,
তোমরা আমার সাথে সাথে মনে মনে উচ্চারণ করো। নাম্বার 2 হচ্ছে লুডুকে ছুড়ে দেওয়া। 3 নাম্বার হচ্ছে 52খানা তাসের মধ্যে থেকে কোনো একখানা তাস টানা। যখনই কোনো পরীক্ষার কথা বলবো তার মানে তোমরা মনে মনে এই 3টে পরীক্ষার কথা ধরে নিতে পারো। তাহলে ওই পরীক্ষাগুলোকে বা এক্সপেরিমেন্টগুলোকে সমসম্ভব কখন বলতে পারবো, কিংবা এই পরীক্ষাগুলো সমসম্ভব কিনা এটা জানার জন্য দুটো শর্ত একসঙ্গে মাথায় রাখতে হবে। প্রথম কথা হলো, একটা পরীক্ষাকে সমসম্ভব বলতে গেলে যে শর্তটা সিদ্ধ হওয়া দরকার, সেই শর্তটা হলো যে ওই পরীক্ষার সাথে সংশ্লিষ্ট যে ফলাফলগুলো, ওই পরীক্ষার রিলেটেড যে ফলাফলগুলো, আউটকামস গুলো, রেজাল্ট গুলো, সেগুলো কিন্তু আমাদের আগে ভাগেই জানা থাকবে। একটা এক্সাম্পল স্পেস করি। একটা কয়েনকে যদি টস করি, টস করার পূর্বেই কিন্তু আমরা জানি যে টস করার ফলে প্রাপ্ত যে ফলাফল, সেই ফলাফলগুলো কি কি আসতে পারে। আমরা সকলে জানি হেডও আসতে পারে, টেলও আসতে পারে, এর বাইরে কোনো কিছু ঘটবে না। আমি যদি লুডো খেলার কথা তুলে ধরি, তাহলে একটা যখন লুডোর ছক্কাকে গড়িয়ে দেওয়া হয়, গড়ানোর পূর্বেই কিন্তু আমরা জানি, যখনই লুডো খেলার ইন্টেনশন তৈরি করছি তখন থেকে আমরা জানি যে ওই লুডোটাকে যদি গড়িয়ে দেওয়া হয় তাহলে 1, 2, 3, 4, 5 অথবা 6 এর মধ্যে কোনো একটা সংখ্যা পড়বে। তাহলে এই যে কথাগুলো বললাম, যে এমন কিছু পরীক্ষা, যে পরীক্ষাগুলো সম্পাদনের পূর্বেই আমরা এটা জানতে পারবো যে ওই পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কি কি ফলাফল আছে বা কি কি ফলাফল আসতে পারে। এইটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি বললাম, যে পরীক্ষাটা সম্পাদনের আগে ভাগে সমস্ত ফলাফলগুলো আমরা জানতে পারলেও এইটা কিন্তু নিশ্চিত করে বলতে পারবো না। ইট ইজ ইম্পসিবল টু প্রেডিক্ট। এটা অসম্ভব নিশ্চিত করে বলা হুইচ আউটকামস, হুইচ রেজাল্টস উইল গোইং টু অকার। কোন মানে রেজাল্টটা, কোন আউটকামসটা, কোন ফলাফলটা ঘটতে চলেছে সেটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারবো না। হ্যাঁ, আমরা জানি যে একটা কয়েনকে যখন টস করছি হেড কিংবা টেলের মধ্যে পড়বে, অর্থাৎ সমস্ত ফলাফল যেগুলো ঘটতে পারে সেগুলো জানা আছে। কিন্তু 2 নম্বর শর্ত, এটা নিশ্চিত করে বলতে পারবো না যে কয়েন টস করার ফলে ওই পারফরমেন্সে, ওই টস করার পরে হেড পড়বে, এটা নিশ্চিত করে বলতে পারবো না। টেল পড়বে, এটা নিশ্চিত করে বলতে পারবো না। তাহলে কোনটা পড়বে এটা সুনিশ্চিত করে বলা সম্ভব নয়। যদিও সেই পরীক্ষাতে কি কি ফলাফল আসতে পারে সেই ফলাফলগুলো প্রথমেই বলেছি এগুলো অ্যাডভান্সলি জানা থাকবে। তাহলে এই যে 2 বৈশিষ্ট্য সংবলিত পরীক্ষা, এই পরীক্ষাগুলোকে আমরা সমসম্ভব পরীক্ষা বলে চিহ্নিত করতে পারবো। তাহলে কি কি বললাম, সম্ভাব্য সমস্ত ফলাফলগুলো, সম্ভাব্য সমস্ত ফলাফল আগে ভাগেই জানা থাকবে, আগে ভাগেই জানা থাকবে। তারপর 2 নম্বর বলছি, এটা নিশ্চিত করে বলা সম্ভব নয় কোন ফলাফলটি একটা নির্দিষ্ট পারফরম্যান্সের ক্ষেত্রে ঘটবে, ঘটবে। তাহলে 2টো শর্তের কথা বলেছি। সম্ভাব্য সমস্ত ফলাফলগুলো, রেজাল্টগুলো আমাদের আগে ভাগে জানা থাকবে। নাম্বার 2 বলেছি, এটা নিশ্চিত করে বলা সম্ভব কখনোই নয় যে কোন ফলাফলটি একটা নির্দিষ্ট পারফরমেন্স করে পাওয়া যাবে। এই 2 বৈশিষ্ট্য সংবলিত যে পরীক্ষা সেটাকে আমরা বলবো সমসম্ভব পরীক্ষা। আর এই সমসম্ভব পরীক্ষাকে অলওয়েজ ইংরেজি ক্যাপিটাল ই দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, কেননা ই মানে আমরা বুঝে যাব দিস ইজ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট। আর র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে বুঝে যাব তার মধ্যে এই 2টো শর্ত অবশ্যই মেনটেন করা হয়েছে। তাহলে এই 2টো কন্ডিশনকে মেনটেন করা হয়েছে। এরকম কি কি তুমি ভালো করে ভাবনা চিন্তা করো, যেগুলো কথা আমি আগে ভাগে বলে দিয়েছি। কয়েন টস করা পরীক্ষা, আমরা আগে ভাগে জানি কয়েন টস করলে কি কি ফলাফল আসতে পারে, অর্থাৎ প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। কিন্তু কোন ফলাফলটা ঘটবে এটা নিশ্চিত করে কখনোই বলা সম্ভব নয়। সুতরাং এই যে কয়েন টস করা পরীক্ষা, সেটা যেহেতু এই 2টো শর্তই সমানভাবে মেনে চলেছে, তাহলে সেটা একটা সমসম্ভব পরীক্ষা। একই রকম ভাবে লুডো খেলার পরীক্ষা, এটার মধ্যে এই শর্ত 2টো বিরাজ করছে, তার মানে সেটা হচ্ছে একটা সমসম্ভব পরীক্ষা। তাস খেলার কথা, সেক্ষেত্রেও এই 2টো শর্ত সমানভাবে পালিত হয়েছে। আমরা আগে ভাগে জানি যে যখন 52খানা তাসের মধ্য থেকে একখানা তাস টানা হবে, সেই তাসগুলো নেচার হতে পারে হরতল কিংবা রুইতল কিংবা চিড়িতল কিংবা ইস্কাবল হবে। অর্থাৎ সমস্ত ফলাফলগুলি আমাদের আগে ভাগে জানা আছে, কিন্তু এটা নিশ্চিত করে বলা সম্ভব নয় যে তাসটা আমি টানলাম সেই তাসটা যে হরতলই হবে, রুইতলই হবে, এটা নিশ্চিত করে কখনোই বলতে পারবো না। তাই এই 2 বৈশিষ্ট্য সম্বলিত মাত্র 3টে পরীক্ষা আমাদের সিলেবাসের মধ্যে এসছে। তার মধ্যে একটা বললাম কয়েন টস,
দ্বিতীয়টা বলেছি লুডু খেলা, তৃতীয়টা বলেছি তাস খেলা। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা যে এখানে পরীক্ষা বা সমসম্ভব পরীক্ষা বলতে কোন তিনটে পরীক্ষাকে বোঝানো হয়েছে। আমরা বলি আর না বলি সব সময় তোমরা এই তিনটে পরীক্ষার কোনো একটা পরীক্ষা ধরে নেবে। এর পরবর্তী যে শব্দগুলো আমাদের আরো জানতে হবে, ঘটনা দেশ বা নমুনা দেশ। এখানে দেশ বলতে আমরা এমনি দৈনন্দিন যে বাংলা কিংবা ইংরেজির অর্থে এটাকে বুঝতে পারি, দেশ মানে একটা বিস্তীর্ণ ভূখণ্ড, দেশ মানে একটা নির্দিষ্ট পরিসরকে বোঝায়। কিন্তু এই ম্যাথামেটিক্সের অর্থে দেশ বলতে বিস্তীর্ণ ভূখণ্ডকে বুঝবো না, ম্যাথামেটিক্সের অর্থে দেশ বলতে একটা সেটকে বুঝবো। কি বুঝবো বললাম? একটা সেট। অর্থাৎ এটা হচ্ছে ঘটনাগুলোকে নিয়ে তৈরি একটা সেট, আর সেটারই নাম বলছি ঘটনা দেশ বা নমুনা দেশ। এখানে ঘটনা আর নমুনা দুটো কিন্তু একই জিনিস। তাহলে ঘটনা কি জিনিস বা নমুনাই বা কি জিনিস? খুব ভালো করে আমার উদাহরণগুলো শোনো। একই রকম উদাহরণ পেশ করব, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব, তার আঙ্গিকটা পরিবর্তন করে দেব। এর ফলে আমরা নতুন নতুন কিছু জানতে পারবো। একটা উদাহরণ দিই তোমাদেরকে। আমরা কোন একটা স্বপ্নের জায়গাতে মনে করো ঘুরতে গেলাম, কোন একটা টুরিস্ট প্লেস ঘুরতে গেলাম। ঘুরতে গিয়ে আমরা কি করি বলতো? নিজের মোবাইলে আমরা একই জায়গাতে দাঁড়িয়ে বিভিন্ন পোজ নিয়ে ছবি তোলার চেষ্টা করি। আমার কথা হলো, মোবাইলটা আমারই ছবি তোলা হচ্ছে, তাহলে একাধিক ছবি আমরা তুলি কেন? একই জায়গাতে দাঁড়িয়ে একই পোজে কিন্তু আমরা একাধিক ছবি নেওয়ার পক্ষপাতী নয়। আমরা একই জায়গাতে দাঁড়িয়ে বিভিন্ন রকম অ্যাঙ্গেলে আমার গেটআপটা কিরকম আসছে তার জন্য কিন্তু একাধিক ছবি আমরা নিতে চাই। ঠিক একই রকম, একই উদাহরণ, শুধু ব্যাকগ্রাউন্ডটা আলাদা করছি, তার আঙ্গিকটা আলাদা করছি। এর ফলে কিন্তু নতুন নতুন গেটআপ যেমন করে আমরা ক্যামেরাতে দেখতে পাই, ঠিক তেমনি নতুন নতুন গেটআপ, নতুন নতুন শব্দ, নতুন নতুন ফ্রেজ আমরা এই প্রবাবিলিটি জগতে পেতে শুরু করব। তাই উদাহরণগুলো শুনে একই মনে হলেও তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। কি বললাম? এমন একটা সেট, যে সেটের মধ্যে সমস্ত ঘটনাগুলো, সমস্ত নমুনাগুলো থাকে। স্যার, ঘটনা আর নমুনা এই জিনিসটা বুঝতে পারলাম না। আমি বলছি এবারে শোনো। কোন পরীক্ষা বলতে আমরা বুঝে যাব সমসম্ভব পরীক্ষা। সমসম্ভব পরীক্ষা মানে বুঝে যাব তিনটে পরীক্ষার মধ্যে কোনো একটা পরীক্ষা। তাহলে কোন সমসম্ভব পরীক্ষার সাথে সংশ্লিষ্ট যে ফলাফলগুলো আছে, কয়েন টস করাকে যদি সমসম্ভব পরীক্ষা বলে ধরে নিই, তাহলে তার ভিতরে ফলাফল কয় রকম আছে? দু রকম, হেড আর টেল। লুডুর ছক্কাকে থ্রো করা পরীক্ষাটাকে যদি সমসম্ভব বলে ধরে নিই, তার ভিতরে কটা ফলাফল আছে? 6টা। 1 2 3 4 5 6 পড়তে পারে। তাহলে কোন সমসম্ভব পরীক্ষার সাথে সংশ্লিষ্ট যে ফলাফলগুলো আসতে পারে বা যে ফলাফলগুলো আসতে পারে সম্ভব, সমস্ত ফলাফলগুলোকে, রেজাল্টস গুলোকে, আউটকামস গুলোকে আমরা বলবো ঘটনা বা নমুনা। তাহলে ঘটনা বা নমুনা আর অন্য কিছু নয়, এগুলো হচ্ছে কোন সমসম্ভব পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ফলাফল। তাহলে ওই কথাটা লিখছি যে কোন সমসম্ভব পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ফলাফল গুলোকে ঘটনা বা নমুনা বলবো। আশা করি কথা বুঝতে পেরেছো তোমরা। যে কয়েন টস করার মতো একটা সমসম্ভব পরীক্ষার সাথে যদি ঘটনাগুলোর কথা জানতে চাওয়া হয়, তাহলে ঘটনা কি কি? তো হেড কিংবা টেল। তাহলে ওই ঘটনাগুলিকে, ওই ফলাফলগুলিকে নিয়ে যে সেট তৈরি করা, কোন সমসম্ভব পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ফলাফলগুলিকে ঘটনা বা নমুনা বলে। আর এগুলোকে নিয়ে যে সেটটা তৈরি, সেই সেটটাকে আমরা বলবো ঘটনা দেশ বা নমুনা দেশ। তাহলে লিখছি, এবং ফলাফলগুলিকে বা ঘটনা বা নমুনাগুলিকে নিয়ে গঠিত সেটকে ঘটনা দেশ বলা হয়। তাহলে কি বলতে চাইলাম লক্ষ্য করো, ঘটনা দেশ বা নমুনা দেশ। দেশ মানে এখানে একটা হলো সেট। কোন সেটটা? না, যে সেটের ভিতরে কোন সমসম্ভব পরীক্ষার সংশ্লিষ্ট সমস্ত ফলাফলগুলো থাকে। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ পেশ করি যে মানে একটা সমসম্ভব পরীক্ষাটা হচ্ছে কয়েন টস করা, তাহলে তার যে নমুনা দেশ, দ্যাট ইজ, যেটাকে নমুনা দেশকে সবসময় আমরা ইংরেজি ক্যাপিটাল লেটার এস দিয়ে সূচিত করব। অর্থাৎ এস মানে বুঝে যাবো তার নমুনা দেশ। নমুনা দেশ মানে বলেছি একটা সেট,
সেট মানে আমরা 11 এর ফার্স্ট সেমিস্টারে শিখেছি অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, তাই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি। ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, তো ওই সমসম্ভব পরীক্ষার সাথে সংশ্লিষ্ট যে ফলাফলগুলো, এই যে লিখে রেখেছি, কোন সমসম্ভব পরীক্ষাটার নাম কি, কয়েন টস করা, তার সাথে সংশ্লিষ্ট ফলাফল কি কি ফলাফল আছে, ফলাফল আছে দু রকম, হেড আর টেল। তাহলে এই দুটো হলো এই সমসম্ভব পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ফলাফল, আর সেই ফলাফলগুলোকে আমরা বলেছি এখানে ঘটনা বা নমুনা। অর্থাৎ একটু পরেই যখন আমি ঘটনা বা নমুনা ডেফিনেশন বলবো তখন কিন্তু এই জিনিসটা আবার মনে করার চেষ্টা করব। ঘটনা বা নমুনা কোনগুলো, কোন সমসম্ভব পরীক্ষার সাথে সংশ্লিষ্ট যে ফলাফলগুলো সেই ফলাফলগুলোকে বলা হয় এক একটা ঘটনা। আর ওই ঘটনাগুলোকে সবকটা ঘটনাকে নিয়ে যখন একটা সেট তৈরি করা হবে, সেট মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যখন সমস্ত ফলাফলগুলোকে লেখা হবে তখনই সেটা হচ্ছে ঘটনাগুলোকে নিয়ে তৈরি একটা সেট। আর ওই সেটটাকে বলবো ঘটনা দেশ বা নমুনা দেশ, যেটাকে আমরা এস নামকরণ দিয়ে চিহ্নিত করব। তাহলে আশা করি বোঝা গেছে দুটো বিষয়, একটা সমসম্ভব পরীক্ষা আর একটা হলো তার ঘটনা দেশ। সমসম্ভব পরীক্ষাকে ই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, নমুনা দেশকে আমরা এস সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এরপরে ঠিক পরবর্তী ধারণাতে আমরা চলে যাব। কি ধারণা, ঘটনা বা নমুনা, যেটা একটু আগে আমি বললাম, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য স্পেশাল কোনো অ্যালফাবেট নেই, তবে ইংরেজি যে কোনো ক্যাপিটাল লেটার আমরা ইউজ করতে পারি। আমরা এর আগে যেমন সমসম্ভব পরীক্ষাকে সূচিত করার জন্য স্পেশাল ভাবে ক্যাপিটাল ই উচ্চারণ করেছিলাম, নমুনা দেশ বা ঘটনা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য ক্যাপিটাল এস কে স্পষ্টভাবে চিহ্নিত করেছিলাম। কিন্তু এক্ষেত্রে ঘটনা বা নমুনাকে চিহ্নিত করার জন্য স্পেশাল কোনো সিম্বল নেই, তবে যে কোনো ক্যাপিটাল লেটার দিয়ে এটাকে ইউজ করা মানে রিপ্রেজেন্ট করা যেতে পারে। তাহলে ঘটনা বা নমুনা কি বললাম, আবার যদি তোমাদের সামনে ব্যাখ্যা করি, ওই জিনিসটাই বলবো যে কোনো একটা সমসম্ভব পরীক্ষা, সে কয়েন টস করা হোক, সে লুডু খেলা হোক, সে তাস খেলা হোক, ওই পরীক্ষার সাথে সংশ্লিষ্ট যত ফলাফলগুলো রয়েছে সমস্ত ফলাফলগুলোকে আমরা বলবো এক একটা ঘটনা। তাহলে আমরা দৈনন্দিন জীবনে যেগুলোকে রেজাল্ট বলি, ফলাফল বলি, আউটকামস বলি, ম্যাথামেটিক্স এর জগতে সেগুলো এক একটা ঘটনা নামে পরিচিত, যেটা একটু আগে বললাম। আর সবকটা ঘটনাকে নিয়ে যখন আমরা একটা সেট তৈরি করছি তখন সেটাকে আমি বলছি ঘটনা দেশ বা নমুনা দেশ। তাহলে তিনটে বিষয় এট এ টাইম আমাদের বলার কাজ হয়ে গেছে। আর এক্ষেত্রে বলেছি যে এটাকে সূচিত করার জন্য যে কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা যেতে পারে, আইদার এ বি সি, কিংবা মনে করতে পারো পি কিউ আর, কিংবা এক্স ওয়াই জেড, মানে যে কোনো ক্যাপিটাল লেটারের মাধ্যমে আমরা কোনো একটা ঘটনাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এই যে তিনটে বিষয় তোমাদের সামনে পরিবেশন করা হলো, এই তিনটে বিষয় হলো এই সম্ভাবনা তত্ত্বের মেইন শব্দ। প্রায় প্রত্যেকটা জায়গাতে আমরা এই তিন ধরনের শব্দের কোনো একটা শব্দ অবশ্যই শুনতে পাবো, তাই সেই তিনটাকে উইথ এক্সাম্পলস তোমাদের সামনে ব্যাখ্যা করা হয়েছে। এরপর যখন আমরা ঘটনার সন্ধান পেলাম, এই ঘটনার বিভিন্ন রকম টাইপস আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, সেগুলো আমাদের জানা লাগবে, আর না হলে প্রবাবিলিটিটা আমাদের কাছে অধরাই থেকে যাবে। তাই প্রথমে ঘটনার টাইপসের মধ্যে যেটা মানে প্রথম তোমাদের সামনে দেখানোর জন্য স্থির করেছি যে বিভিন্ন ধরনের ঘটনাবলীর মধ্যে প্রথমটা হলো সরল ও যৌগিক ঘটনা। কখন কোন একটা ঘটনাকে সরল আর কখন কোন একটা ঘটনাকে যৌগিক বলতে পারবো। আসলে ঘটনার মধ্যে অবস্থিত বিন্দুর সংখ্যার উপর ডিপেন্ড করে ঘটনাটার নামকরণ করা হয়, কখনো সেটা সরল কখনো সেটা যৌগিক। কিছু উদাহরণ পেশ করি তোমার সামনে, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। একটা লুডুর ছক্কাকে আমি গড়িয়ে দিলাম, গড়িয়ে দিয়ে আমি জিজ্ঞাসা করলাম তোমাদেরকে কত পড়েছে বলো তো, তখন তোমরা বললে স্যার 6 পড়েছে। তার মানে একটা লুডু খেলার সাথে সংশ্লিষ্ট কি কি ফলাফল সেটা আমরা আগে ভাগে জানি, 1 2 3 4 5 6, কিন্তু এটাই স্পষ্ট করে জানি না যে কোনটা পড়বে। তাই যখন আমি কোনো একটা পারফরমেন্স করলাম, যখন আমি লুডুর গুটিটাকে গড়িয়ে দিলাম, গড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা রেজাল্ট এলো, সেই রেজাল্টটা কি 6 পড়েছে। এই যে কোনো একটা লুডুকে উৎক্ষেপণ করা মানে লুডুকে ছুড়ে দেওয়ার ফলে প্রাপ্ত রেজাল্টটা কি বললাম যে 6 পড়েছে। এই 6 পড়েছে এর ভিতরে কিন্তু একটাই বিন্দু আছে, সেটা 6 পড়েছে, অন্য কোনো কিছু পড়েনি। অর্থাৎ 5 পড়লে আমি সেটাকে 6 বলতে পারবো না, 4 পড়লে সেটাকে 6 বলতে পারবো না, 6 পড়েছে, একটাই আউটকামস এসছে, একরকমই ফলাফল এসছে। তার মানে যখনই কোনো ঘটনার মধ্যে জাস্ট
ধরনের ফলাফল থাকবে, একটাই ফলাফল থাকবে, একটাই বিন্দু থাকবে, তখন সেই ঘটনাটাকে আমরা বলবো সরল ঘটনা। আরো কিছু উদাহরণ পেশ করব, তোমরা এখনই ঘাবড়ে যেও না, আস্তে আস্তে পুরো জিনিসটা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এই দৃঢ় বিশ্বাস নিয়েই আমি তোমাদের সামনে সম্ভাবনাকে হাজির করেছি। দ্বিতীয় কথা হলো যৌগিক ঘটনা। আবার ওই এক্সাম্পলসটাই আমি হাতে নিচ্ছি। একটা লুডুর ছক্কা আমি গড়িয়ে দিলাম, লুডুর ছক্কাটা গড়তে 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 মনে করো কিছুটা দূরে তোমাদের কাছাকাছি গিয়ে পড়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো তো যে ওই লুডুর ছক্কাটাতে কি পড়েছে? তোমরা আমাকে উত্তর দিচ্ছ যে স্যার জোড় সংখ্যা পড়েছে। তাহলে এই যে লক্ষ্য করো, একটু আগে একটা ঘটনা বললাম যে স্যার 6 পড়েছে, এখন বলছো যে স্যার জোড় সংখ্যা পড়েছে। তাহলে দুটো ক্ষেত্রে ঘটনাটাকে দুই রকম ভাবে ডিফাইন করেছে তোমরা। কখনো বলেছো শুধু 6 পড়েছে, তাহলে তার ভিতরে একটাই ফলাফল এসছে, এক ধরনের ফলাফল এসছে। কিন্তু যখন বললে যে স্যার জোড় সংখ্যা পড়েছে, তার মানে এর ভিতরে কিন্তু এক ধরনের ফলাফল আসেনি, 3 ধরনের ফলাফল এসছে, 3 রকম আলাদা ফলাফল এসছে। কি কি? হতে পারে 2 পড়েছে, হতে পারে 4 পড়েছে, অথবা হতে পারে 6 পড়েছে। এই যে 3 ধরনের ফলাফল, তাদের কোনো একটা ঘটেছে। তাহলে যখনই কোনো ঘটনার ভিতরে একটাই বিন্দু থাকবে, এক ধরনের ফলাফল থাকবে, তখন সেটাকে বলবো সরল ঘটনা। যখনই কোনো ঘটনার ভিতরে একাধিক বিন্দু, একাধিক ফলাফল থাকবে, তখন সেই ঘটনাটাকে আমরা বলবো যৌগিক ঘটনা। আমরা আরো কিছু উদাহরণ দিচ্ছি। একটা লুডু খেলার ক্ষেত্রে লুডুর ছক্কাটাকে গড়িয়ে দেওয়া হলো, কত পড়েছে রে? তখন তোমরা বলে স্যার 4-এর বেশি পড়েছে। আচ্ছা তোমরা বলো তো 4-এর বেশি পড়েছে, এই কথাটার মধ্যে কি কি ঘটনা থাকতে পারে, কি কি ফলাফল থাকতে পারে? 5 পড়েছে, এই ফলাফলটা থাকতে পারে, 6 পড়েছে, এই ফলাফলটা থাকতে পারে। অর্থাৎ এমন একটা ঘটনা আমি বলেছি যে স্যার 4-এর বেশি পড়েছে, এই ঘটনাটার ভিতরে নিশ্চয়ই একটা বিন্দু নেই, একাধিক বিন্দু আছে, একটা ফলাফল নেই, একাধিক ফলাফল রয়েছে, তাই এই ঘটনাটাকে আমরা বলবো যৌগিক ঘটনা। লুডুর ছক্কাকে গড়িয়ে দিলাম, গড়িয়ে দেওয়ার পরে স্যার 2-এর কম পড়েছে। কি বললা? 2-এর কম পড়েছে। তার মানে তোমরা বলো তো 2-এর কম পড়েছে, তার মানে কয় ধরনের ফলাফল এসছে? জাস্ট এক ধরনের ফলাফল এসছে। কি ফলাফল এসছে? যে পুট পড়েছে স্যার, কিংবা 1 পড়েছে স্যার। তাহলে এমনই একটা ঘটনা, যে ঘটনার ভিতরে একটাই বিন্দু বা এক ধরনের ফলাফল থাকবে, তখন সেটাকে আমরা বলবো সরল ঘটনা। তাহলে সরল ঘটনা মানে আমরা বলে দিচ্ছি যে ঠিক একটি বিন্দু থাকবে, এখানে একটি বিন্দু বলতে মানে ফলাফলের কথা বলতে চাইছি, ঠিক একটি ফলাফল বা বিন্দু থাকবে, আর এখানে কি একাধিক বিন্দু বা ফলাফল থাকবে। তাহলে বেশ কিছু উদাহরণ তোমাদের সামনে পরিবেশন করা হয়েছে। আমরা সরল ঘটনা সেইগুলোকে বলবো যার ভিতরে ঠিক একটাই বিন্দু, একটাই পয়েন্ট, এক ধরনের ফলাফল থাকবে। যৌগিক ঘটনা কোনগুলোকে বললাম? যার ভিতরে একাধিক বিন্দু, একাধিক ফলাফল থাকবে, সেগুলোকে আমরা যৌগিক ঘটনা বলে চিহ্নিত করতে পারবো। এরপরে আরো বিভিন্ন ধরনের ঘটনার মধ্যে নেক্সট ঘটনাটা হচ্ছে অসম্ভব ও নিশ্চিত ঘটনা। অসম্ভব ঘটনা কোনগুলো? নাম শুনে আমরা বুঝতে পারছি, সেই ঘটনাগুলোকে অসম্ভব বলতে পারবো যে ঘটনাগুলো আদৌ ঘটতে পারে না, ঘটা সম্ভবই নয়, সেই ঘটনাগুলোকে অসম্ভব ঘটনা বলবো। নিশ্চিত ঘটনা কোনগুলো? যে ঘটনাগুলো একেবারে ঘটবেই, 100% শিওর, সেই ঘটনাগুলোকে আমরা বলবো নিশ্চিত ঘটনা। এবং সেই অসম্ভব ঘটনাকে ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, নিশ্চিত ঘটনাটাকে এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই দুটো কথাও আমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে ডেফিনেশন বলি, অসম্ভব ঘটনা কোনগুলো? অসম্ভব ঘটনা হলো সেইগুলো যেগুলো ঘটা কোনো মতে সম্ভব নয়, যে ঘটনা ঘটা সম্ভব নয়, সেই ঘটনাটাকে আমরা বলবো অসম্ভব ঘটনা। কি উদাহরণ? স্যার উদাহরণ না দিলে তো বুঝতে পারছি না। অবশ্যই, আমি একটা লুডুর ছক্কা গড়িয়ে দিলাম, গড়িয়ে দেওয়ার পরে বললাম আরে কত পড়েছে বলতো? তোমাদের মধ্যে থেকে কেউ একজন বললে যে স্যার 7 পড়েছে। তাহলে তোমরাই বলো তো দেখি, যে লুডুর ছক্কার ক্ষেত্রে 7 পড়েছে, এই ঘটনাটা কি ঘটতে পারে? কখনো ঘটা সম্ভব না তো না। তাহলে এমন একটা ঘটনা, যে ঘটনাটা আদৌ ঘটতে পারে না, সেই ঘটনাগুলোকে আমরা বলবো অসম্ভব ঘটনা। মনে করো যে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে কোনো ক্রিকেট ম্যাচ খেলা হচ্ছে, ডে নাইট ম্যাচ খেলা হচ্ছে। ডে নাইট ম্যাচ খেলা চলতে চলতে কোনো একটা সময় আমি রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছি, খেলার স্কোর না দেখে, কিংবা খেলাতে কে জিতেছে কে হেরেছে আমরা এই ফলাফলটা জানি না।
সকালে উঠে আমরা নিজেদের বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করছি, আচ্ছা কালকে রাতে যে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে খেলা হচ্ছিল তাতে কে ম্যাচ জিতেছে? কেউ একজন বলছে যে স্যার শ্রীলঙ্কা জিতে গেছে। তাহলে তোমরা বলো যে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে খেলা হলে শ্রীলঙ্কা কখনো জিততে পারে? কখনোই পারে না। তাহলে এই যে ঘটনা, এই ঘটনাগুলোকে আমরা বলবো অসম্ভব ঘটনা, এন্ড দ্যাট শুড বি ডিনোটেড বাই ফাই। সেগুলোকে ফাই দিয়ে ডিনোট করা হবে। তাহলে এখানে কি বলা হলো? অসম্ভব হলো সেই ঘটনা যে ঘটনাগুলোকে ঘটা সম্ভবই নয়, সেগুলোকে ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবং এটাও মনে রাখবো যে এই অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা, এখানে পি ব্র্যাকেটের মধ্যে ফাই বলতে বুঝবো প্রবাবিলিটি অফ ফাই। আবার বলছি, পি ফর প্রবাবিলিটি। কার প্রবাবিলিটি? এই ঘটনাটার। কোন ঘটনাটার? না তো ফাই ঘটনাটার। ফাই ঘটনাটা কি? অসম্ভব ঘটনা। তার মানে অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা হলো 0। যে ঘটনাটা আদৌ সম্ভব নয়, একেবারে জীবনভর আসতে পারে না, সেই ঘটনাগুলি ঘটার সম্ভাবনার মান হলো 0। আর নিশ্চিত ঘটনা কোনগুলো? যেগুলোকে আমি এস দিয়ে সূচিত করছি। যে ঘটনাগুলি ঘটবেই, একদম শিওর করে বললাম, যে ঘটনাগুলি ঘটবেই সেইগুলিকে আমরা বলছি নিশ্চিত ঘটনা। কিরকম? একটা কয়েনকে যখন টস করবো আমরা এটা বলতে পারবো যে হেড আর টেলের মধ্যে পড়বেই, কোনো দ্বিধা নেই, একেবারে 100% শিওর বলতে পারবো যে হেড আর টেলের মধ্যে পড়বেই। একটা লুডুর ছক্কাকে গড়িয়ে দিলাম, জোড় না হলে বিজোড়ের মধ্যে পড়বেই। এই যে ঘটনাগুলো, যে ঘটনাগুলোর একেবারে সিওরিটি রয়েছে, 100% সিওরিটি রয়েছে, ঘটবেই। পুরো নমুনাবেশটাকে আমি যখন সূচিত করতে পারবো, তখনই সেই ঘটনাগুলোকে নিশ্চিত ঘটনা বলতে পারবো। লক্ষ্য করো, একটা যখন কয়েনকে টস করা হচ্ছিল, তার নমুনাদেশের মধ্যে দুটো বিন্দু ছিল, হেড আর টেল। ঠিক যেমনটি আমি একটু আগে উদাহরণের মাধ্যমে দেখিয়েছিলাম। লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। এই যে এই হচ্ছে সমসমূহ পরীক্ষা, সেই পরীক্ষাটার নাম দিয়েছিলাম কয়েন টস করা। তার যে নমুনা দেশ, তার মানে দেশ মানে বলেছিলাম একটা সেট, যে সেটের ভিতরে সমস্ত ফলাফলগুলো থাকে সেটাকেই বলেছিলাম নমুনা দেশ, সেটাকেই বলেছিলাম এস। আবার এখনকার পরিস্থিতিতে সেই এস দিয়ে আবার নিশ্চিত ঘটনা সূচিত করছি। তার মানে এটার সাথে ওটার সিম্বলিকেরই যেহেতু মিল আছে, তাহলে ভাবনাগতও কিছু মিল আছে। আমি বললাম একটা কয়েনকে যখন টস করা হবে তখন হেড কিংবা টেলের মধ্যে পড়বেই। তাহলে এই কথাটা আর ডান দিকে যে কথাটা দেখতে পাচ্ছি, দুটো কথা যেহেতু সেম, তাই বাম দিকটা যেভাবে এস লেখা হয়েছিল, নিশ্চিত ঘটনাটাকেও এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। আমি যদি এখানে এই সমসম্ভব পরীক্ষাটাকে লুডু খেলা বলে ধরে নিই, লুডু খেলা, তাহলে তার নমুনা দেশের মধ্যে বলতে পারবো 1 2 3 4 5 6, এই 6খানা বিন্দু থাকবেই, যার মধ্যে 2 4 6 হচ্ছে জোড় আর এগুলো হচ্ছে বিজোড়। তাহলে আমি বলতেই পারি যে একটা লুডুর ছক্কাকে গড়িয়ে দেওয়া হলে জোড় কিংবা বিজোড়ের মধ্যে পড়বেই। লক্ষ্য করে, জোড় আর বিজোড় মিলিয়ে কিন্তু টোটাল নমুনা দেশটা। তাই নমুনা দেশটাকে যেমন এস দিয়ে সূচিত করা হয়েছে, নিশ্চিত ঘটনাটাকেও একই রকম সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাদের ফ্রেজ গুলো আলাদা হলেও প্রকৃতপক্ষে তাদের মিনিংটা সেম। যেটা নমুনা দেশ সেটাই হচ্ছে তারা নিশ্চিত ঘটনা। তাই এখানে নিশ্চিত ঘটনাটাকে আমরা এস দিয়ে ডিনোট করেছি। লক্ষ্য করো, যে ঘটনাগুলি ঘটবেই সেটাকে আমরা বলবো নিশ্চিত ঘটনা এস, এবং সেই নিশ্চিত ঘটনা ঘটার সম্ভাবনার মান কত? 1। তার এখান থেকে একটা জিনিস পরিষ্কার, খুব ভালো করে যদি খেয়াল রাখি, যে ঘটনাগুলি আদৌ ঘটবে না একেবারে শিওর, সেই ঘটনা ঘটার সম্ভাবনার মান 0, নেগেটিভ হয়নি কিন্তু। আবার যে ঘটনাগুলি একেবারে ঘটবেই, সেই ঘটনা ঘটার সম্ভাবনার মান পেয়েছি 1, কখনো 1-এর চেয়ে বেশি নয়। তাহলে এই দুটো জায়গা থেকে যদি আমরা নিজেদের ব্রেনকে ইউটিলাইজ করার চেষ্টা করি, তাহলে অবশ্যই রিয়ালাইজ করতে পারবো যে যে কোনো ঘটনা, শুধু কোনো একটা ঘটনা যদি মেনশন করা থাকে, সেই ঘটনাটা অসম্ভব হোক, সেই ঘটনাটা নিশ্চিত হোক, সেই ঘটনাটা সরল হোক, যৌগিক হোক, কিংবা যে কোনো টাইপেরই হোক না কেন, সেই ঘটনা ঘটার সম্ভাবনার মান এক্স্যাক্টলি না বলতে পারলেও আমরা এটা বলতে পারবো যে এ যদি যে কোনো ঘটনা হয়, তাহলে সেই ঘটনা ঘটার সম্ভাবনার মানটা নিশ্চয় 0-এর সমান হতে পারে, অথবা 0-এর চেয়ে বড় হতে পারে, কিংবা 1-এর সমান হতে পারে, অথবা 1-এর চেয়ে ছোট হতে পারে। কেননা দুই দিকে দুটো বাউন্ড দেওয়া আছে। যেটা আজীবন ঘটবে না সেই ঘটনা ঘটার সম্ভাবনার মান 0, যেটা একেবারে ঘটবেই তার সম্ভাবনার মান 1। তাহলে বাদ বাকি দুনিয়াতে আর যত ঘটনা আছে
সমস্ত ঘটনা পসিবিলিটি, সমস্ত ঘটনা প্রবাবিলিটি নিশ্চয় ওই সংখ্যা দুটির মধ্যেই অবস্থান করবে, কেননা ওদের বাইরে যাওয়া সম্ভব নয়। ঘটনাকে আমরা যখন ডিফাইন করব বা ঘটনার নেচারগুলো যখন আমরা রিয়েলাইজ করব, তখন বুঝতে পারবো যে ঘটনার নেচারগুলো কি হতে পারে। হতে পারে কোনো একটা কাজ হয়নি বা হবে না, ঘটবে না। এমন হতে পারে কোনো একটা কাজ ঘটবেই, দুরকম হলো। আর কিছু হতে পারে যে ঠিক ওদের মধ্যবর্তী পর্যায়ে অবস্থান করছে, ঘটেছে কিন্তু কিছুটা কম ঘটেছে, ঘটেছে মানে অ্যাভারেজ মানে ঘটেছে, কিংবা ঘটেছে বেশিরভাগ ঘটেছে। এই যে বিভিন্ন রকম পসিবিলিটি, সব পসিবিলিটি গুলোকে নিয়ে যদি একসঙ্গে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আমরা বলবো যে কোনো ঘটনা যদি এ দিয়ে সূচিত করা হয়, এ মিনস যে কোনো একটি ঘটনা, তাহলে সেই ঘটনা ঘটার সম্ভাবনার মিনিমাম মানটা হচ্ছে 0, ম্যাক্সিমাম মানটা হচ্ছে 1। অর্থাৎ কোন একটা ঘটনা এ হলে সেই ঘটনা ঘটার প্রবাবিলিটির মান 0 সমান বা 0 বেশি হবে, 1 সমান অথবা 1 চেয়ে ছোট হবে। তাহলে এই দুটোর সাপেক্ষে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতেই পারি। এরপর ঠিক পরবর্তী ধারণা লক্ষ্য করো, পরস্পর পৃথক ঘটনা। আমরা যত গভীরে যাচ্ছি তত কিন্তু ঘটনার যে মানে কোয়ালিটি, সেই কোয়ালিটি গুলো আস্তে আস্তে বাড়ছে। পরস্পর পৃথক ঘটনা নাম শুনে বুঝতে পারছি এখানে এমন ঘটনা মানে বর্ণনা করব তোমাদের সামনে, এমন কিছু ঘটনা উদাহরণস্বরূপ তুলে ধরবো যে ঘটনাগুলি পরস্পর পৃথক, অর্থাৎ যে ঘটনাগুলির মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, কোনো মানে কি বলবো দুটোর মধ্যে কোনো কমন জায়গাই নেই, সেই ধরনের ঘটনাগুলিকেই আমরা পরস্পর পৃথক বা ইংরেজিতে এটাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, পরস্পর পৃথক ঘটনা। আমি একটা উদাহরণ আগে পেশ করি, তারপর ম্যাথমেটিক্যালি তোমাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। সাপোজ লুডো খেলার ক্ষেত্রে কি হচ্ছে, একটা লুডো খেলার পরীক্ষা। তাহলে যখনই সমসম পরীক্ষা আমি বলে দিয়েছি, তখন নিশ্চিতভাবে তার একটা নমুনা দেশ থাকবে। লুডো খেলার ক্ষেত্রে কি কি ফলাফল আসতে পারে, 1 2 3 4 5 6। আমি বলেছি প্রত্যেকটা ফলাফলকে বলা হয় এক একটা ঘটনা, আর ওই ঘটনাগুলোকে যখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, তার মানে সেটা হয়ে গেল সেট, আর সেই সেটটাই হলো ঘটনা দেশ বা নমুনা দেশ, যেটাকে এস দিয়ে চিহ্নিত করে এসেছি। এখন এই নমুনা দেশের মধ্যে একটা ঘটনা আমি ধরে নিলাম এ মানে ধরে নিচ্ছি যে জোড় সংখ্যা পড়ার ঘটনা, জোড় সংখ্যা পড়ার ঘটনা। আরেকটা ঘটনা ধরছি বি, যেটা মানে ধরছি বিজোড় সংখ্যা পড়ার ঘটনা, বিজোড় সংখ্যা পড়ার ঘটনা। এখন তোমরাই বলো যে কোন একটা লুডো খেলাকে মানে লুডো খেলা পরীক্ষা যখন আমরা সম্পাদন করছি, সেই লুডো খেলার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে মনে করো, অর্থাৎ জোড় সংখ্যা পড়েছে। আমি একটা ছক্কা গড়িয়ে দিলাম, গড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কাছে জানতে চাইলাম কি পড়েছে বলো তো। তখন তোমরা বললে যে স্যার জোড় সংখ্যা পড়েছে। তার মানে কি কি ফলাফল মানে এসে থাকতে পারে, কি কি ফলাফল লক্ষ্য করো, 2 এসে থাকতে পারে, অথবা 4 অথবা 6। আর আমি ওই লুডো ছক্কাটাকে আবার থ্রো করলাম, থ্রো করার ফলে আবার তোমাদেরকে জিজ্ঞাসা করলাম আচ্ছা লুডোর ছক্কাটাতে কি পড়েছে দেখো তো। তখন তোমরা বললে স্যার বিজোড় সংখ্যা পড়েছে। তার মানে কি কি ফলাফল এসে থাকতে পারে, এসে থাকতে পারে 1 3 অথবা 5। তাহলে এই যে দুটো ঘটনা এ এবং বি, এই দুটো ঘটনার মধ্যে যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলো যদি আমরা দেখি তাহলে স্পষ্ট বুঝতে পারবো এই দুটো ঘটনার অন্তর্ভুক্ত যে পয়েন্ট, সেই পয়েন্টগুলোর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। এমন কোনো বিন্দু নেই যে বিন্দুটা উপরেও আছে নিচেও আছে, আছে কি? কখনোই না। এদিকে আছে 2 4 6, এদিকে আছে 1 3 5। যদি পরিষ্কার এই ঘটনা দুটির অন্তর্ভুক্ত কোনো কমন পয়েন্ট নেই, তাই এই ঘটনা দুটিকে আমরা পরস্পর পৃথক বা মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে সূচিত করতে পারবো। তাহলে এখন এ আর বি এই ঘটনা, এই দুটির মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। আমরা সেটে পড়েছিলাম যখন দুটি সেট, এখানে সেটের জায়গাটাতে ঘটনা আমি চিহ্নিত করতে চাইছি, এই দুটি ঘটনার মধ্যে কোনো কমন এলিমেন্টস নেই। কমন এলিমেন্টস সূচিত করার জন্য ইন্টারসেকশন সিম্বলটা ইউজ করা হয়। তাহলে এই দুটি ঘটনার ইন্টারসেকশন যেহেতু কোনো কমন পয়েন্ট নেই, তাই সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ফাই। অর্থাৎ এ আর বি যদি পরস্পর পৃথক হয়ে যায় তাহলে অবশ্যই তাদের ইন্টারসেকশনটা ফাই হবে। তাহলে এখানে লিখছি যে এটা সমান ফাই হচ্ছে কখন, যেখানে এ ও বি
পরস্পর পৃথক ঘটনা, পরস্পর পৃথক ঘটনা। তাহলে এ আর বি যখন পরস্পর পৃথক হয়ে যাচ্ছে তখন তাদের ইন্টারসেকশনটা ফাই হয়ে যাচ্ছে। আর আমরা একটু আগে শিখলাম বোথ সাইডে যদি প্রবাবিলিটি নিয়ে নিই, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান পি ফাই, আর এই পি ফাই এর মান একটু আগে দেখে এলাম 0, তাই সেটাই এখানে লেখা হয়েছে যে এ আর বি যদি পরস্পর পৃথক ঘটনা হয়ে যায় তাহলে তাদের ইন্টারসেকশনটা ফাই হবে। ভালো করে এই জায়গাটা রিয়েলাইজ করব, যখন কমানোর প্রসঙ্গ আসবে তখন ইন্টারসেকশন কথাটা ইউজ করব। এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফাই, বোথ সাইডে পি নিয়ে নিয়েছি, পি ফর প্রবাবিলিটি, আর যেহেতু পি ফাই ইজ ইকুয়াল টু একটু আগে বললাম 0, তাই সেই মানটা বসিয়ে দিয়েছি। তার মানে মোদ্দা কথা আমরা কি পেলাম যে এ আর বি যদি পরস্পর পৃথক ঘটনা হয়ে যায় তাহলে তাদের ইন্টারসেকশনের যে প্রবাবিলিটি সেই প্রবাবিলিটির মানটা 0 হয়ে যাবে। এই সমস্ত টুকরো টাকার ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট গুলো মনে রাখতে হবে। তাহলে এখনো পর্যন্ত 4টা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট তোমাদের সামনে দেওয়া হলো। কি কি দেওয়া হলো দেখো করো। প্রথম যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পি ফাই সমান 0, এটা মাথায় রাখতে হবে, বিভিন্ন জায়গাতে অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। পি এস সমান 1 মাথায় রাখতে হবে। 3 নম্বর কথা হলো এইটা, এ যদি যে কোনো একটা ঘটনা হয় তার সম্ভাবনা মান 0 সমান অথবা বড়, 1 সমান অথবা ছোট হবে। এবং চতুর্থ যে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা দেওয়া হলো সেটা হলো এ আর বি যদি পরস্পর পৃথক ঘটনা হয়ে যায় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা 0 হবে। ব্যাস 4 ধরনের ম্যাথমেটিক্যাল মানে স্টেটমেন্ট তোমাদের সামনে এখনো পর্যন্ত পরিবেশন করা হয়েছে। ঠিক এর পরবর্তী আর একটা ধরনের ঘটনা পরস্পর সম্পূর্ণ ঘটনা, এটাকে ইংরেজিতে বলা হয় মিউচুয়ালি এক্সজস্টিভ ইভেন্টস, মিউচুয়ালি এক্সজস্টিভ ইভেন্টস বা পরস্পর সম্পূর্ণ ঘটনা। আমরা কখন মানে 2 বা ততোধিক ঘটনাকে সম্পূর্ণ বলে দাবি করতে পারবো, আগে সেটা এক্সাম্পলস দেখাবো, তারপরে তোমাদের সামনে আমি থিওরিটিক্যাল আকারে তার ডেফিনেশনটা বলবো। লক্ষ্য করো, ওই একই রকম পরীক্ষা আমি নিচ্ছি। এই হচ্ছে একটা লুডো খেলার পরীক্ষা, লুডো খেলার পরীক্ষা। তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি বারবার এই পরীক্ষাটাই কেন নিচ্ছেন বা এই পরীক্ষাগুলোই কেন নিচ্ছেন। আসলে আমি শুরুতেই বলেছিলাম আমাদের সিলেবাসের মধ্যে পরীক্ষা বলতে 3 ধরনের পরীক্ষা আছে, একটা কয়েন টস, একটা লুডো খেলা, একটা তাস খেলা। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে লুডো খেলা এবং কয়েন টস করাটাই গ্রহণ করব, কারণ এখনো পর্যন্ত তাস খেলার বিষয়টা বিশদে তোমাদের সামনে আমি দেখাইনি। যখন দেখাবো তখন ওই উদাহরণটাও আমি সমান তালে নিয়ে আসার চেষ্টা করব। মানে ওটার জন্য এক্সট্রা একটা ক্লাস দরকার, তাই ওটাকে আমি সেপারেট করে রেখেছি। ভালো করে লক্ষ্য করো, এই হচ্ছে লুডো খেলার পরীক্ষা। তাহলে নিশ্চয়ই তার একটা নমুনা দেশ থাকবে। কি থাকবে? ওই নমুনা দেশের ভিতরে সমস্ত ফলাফলগুলো থাকবে। এবার এই নমুনা দেশের মধ্যে আমি একটা ঘটনা লিখছি, খুব ভালো করে লক্ষ্য করো যে জোড় সংখ্যা পড়ার ঘটনা, জোড় সংখ্যা পড়ার ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে বি, যেটা হচ্ছে মৌলিক সংখ্যা পড়ার ঘটনা, মৌলিক সংখ্যা পড়ার ঘটনা। দুরকম ঘটনা লিখেছি, খুব ভালো করে ধ্যান দিয়ে লক্ষ্য করো। জোড় সংখ্যা পড়ার ঘটনা, তার মানে এর ভিতরে কি কি বিন্দু এসে থাকতে পারে? 2, 4 অথবা 6 পড়ে থাকতে পারে। মৌলিক সংখ্যা পড়ার ঘটনা, এই জায়গাটা আমাদের প্রায় প্রত্যেকেরই ভুল হয়, যে একটা লুডুর ছক্কাকে গড়িয়ে দিলাম, আমি জিজ্ঞাসা করলাম কত পড়েছে রে, তখন তোমরা বললে যে স্যার মৌলিক সংখ্যা পড়েছে। আচ্ছা, মৌলিক সংখ্যা পড়েছে তার মানে কি কি এসে থাকতে পারে কেউ বলতে পারবে? তোমরা নিজে নিজে মনে মনে যদি বলার চেষ্টা করো, দেখবে তোমরা অনেকে ভাবছে স্যার 1, 3, 5 পড়েছে। আসলে একটা মৌলিক সংখ্যাই নয়। যারা জানো তারা তো খুবই ভালো, যারা জানো না তারা ভালো করে শুনে নাও। মৌলিক সংখ্যা পড়েছে তার মানে সেখানে 2 এসে থাকতে পারে, 3 এসে থাকতে পারে, অথবা 5 এসে থাকতে পারে। 2টা হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, 2 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যার অস্তিত্ব নেই। তাই যারা আমরা 1 ভাবছি, একটা মৌলিক সংখ্যাও নয়, একটা যৌগিক সংখ্যাও নয়। ইংরেজিতে একটা স্টেটমেন্ট রয়েছে, 1 is neither a prime number nor a composite number but 2 is the least prime number। অর্থাৎ 1 মৌলিকও না, যৌগিকও না, তাই ওটাকে এর ভিতরে আমি কখনোই রাখতে পারবো না। 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, এবং শুধু তাই নয়, 2 is the only prime number। 2টা হচ্ছে মানে একমাত্র মৌলিক সংখ্যা which is an even number, যেটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা পড়েছে, এর আন্ডারে কি কি বিন্দু এসে থাকতে পারে? 2, 3 অথবা 5।
এখন এই যে দুটো ঘটনা আমরা তোমাদের সামনে উদাহরণ সহকারে পেশ করেছি, এই ঘটনা দুটো যদি ইউনিয়ন নিই, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কি করে বের করতে হয় সেটা তোমরা ফার্স্ট সেমিস্টার সেট চ্যাপ্টারে শিখেছো। স্যার ভুলে গেছি, কোনো সমস্যা নেই, ভালো করে লিখে তাকাও। আমরা প্রথমত এই যে এ ঘটনা, তার ভিতরে যে বিন্দুগুলো আছে সেগুলো আগে লিখবো। তার ভিতরে কি কি আছে? 2, 4, 6, অর্থাৎ এ ঘটনার অন্তর্ভুক্ত বিন্দুগুলো লিখে দিলাম। তারপর আমরা বি ঘটনার কাছে যাব। বি ঘটনার মধ্যে বিন্দুগুলো আমরা আগে লক্ষ্য করব যে এখানে এমন কি কোনো সংখ্যা আছে, কোনো ঘটনা আছে যেটা অলরেডি লেখা হয়ে গেছে। যদি লেখা হয়ে যায় তাহলে আর লিখবো না, যদি না লেখা হয় তাহলে লিখবো। তাহলে 2 লেখা হয়ে গেছে, লিখবো না। তাহলে এখন কি পড়ে আছে? 3। এখানে কি পড়ে আছে? 5। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এ আর বি এই যে ঘটনা, এই ঘটনাগুলিকে সেট হিসাবে চিহ্নিত করা হচ্ছে। তাই সেট চ্যাপ্টারে সেকেন্ড ব্র্যাকেট থাকলো, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আমি দিইনি, তবে তোমার ইচ্ছা হলে দিতে পারো। তাহলে এ আর বি এই ঘটনা দুটি মিলিয়ে যে যোগফল ঘটনা, এই যে এ ইউনিয়ন বি, সেই যোগফল ঘটনা দুটির যে রেজাল্টটা সেটা কি এই নমুনা দেশের সাথে মিলেছে না মিলেনি? না তো অবশ্যই মিলেনি, কেননা এখানে 1, 2, 3, 4, 5, 6 সব কটা আছে, এখানে কিন্তু সব কটা মান নেই, 1 অ্যাবসেন্ট আছে। যখন দুটি ঘটনার ইউনিয়ন নমুনা দেশের সাথে মিলে যাবে তখন সেই ঘটনা দুটিকে পরস্পর সম্পূর্ণ ঘটনা বলে আমরা দাবি করতে পারব। আবার বলছি, যখন দুটি ঘটনার ইউনিয়ন বা যোগফল নমুনা দেশের সাথে মিলে যাবে তখন সেই ঘটনা দুটিকে আমরা সম্পূর্ণ ঘটনা বলে চিহ্নিত করতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে যে উদাহরণটা আমি পেশ করেছি সেক্ষেত্রে এ আর বি ঘটনা দুটি পরস্পর সম্পূর্ণ নয়। কেন নয় সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে স্যার এমন দুটো ঘটনা উদাহরণ দেন যে ঘটনা দুটো পরস্পর সম্পূর্ণ হবে। হ্যাঁ অবশ্যই, সেই রকম দুটো উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করো। ওই সেম পরীক্ষা সেম নমুনা দেশের আন্ডারে আমরা মনে করছি পি হচ্ছে একটা ঘটনা যেটা হচ্ছে জোড় সংখ্যা পড়ার ঘটনা, জোড় সংখ্যা, আর কি হচ্ছে আর একটা ঘটনা যেটা হচ্ছে বিজোড় সংখ্যা পড়ার ঘটনা। আমি অত কিছু ডিটেলসে লিখলাম না, জাস্ট জোড় সংখ্যা পড়ার ঘটনা, বিজোড় সংখ্যা পড়ার ঘটনা। তাহলে তোমরা বলো যে লুডো খেলার ক্ষেত্রে জোড় সংখ্যা পড়েছে, তার মানে কি কি বিন্দু এসে থাকতে পারে? 2, 4, 6। বিজোড় পড়েছে, তার মানে কি কি আসতে পারে? 1, 3, 5। এখন এই দুটোর যদি ইউনিয়ন করি তাহলে প্রথমে আগে লিখছি 2, 4, 6, তারপরে বলেছি দ্বিতীয় ঘটনাটার কাছে যাব। 1 এই ঘটনাটা লেখা হয়েছে কি না? তো না, তাহলে 1 লিখবো। 3 লেখা হয়নি, লিখবো। 5 লেখা হয়নি, লিখবো। তাহলে এখন এই দুটি ঘটনার যে ইউনিয়ন বা যোগফল, সেই যোগফলটার দিকে যদি তাকাই, এটা কি ওই পরীক্ষার নমুনা দেশের সাথে মিলেছে না মিলেনি? তো হ্যাঁ অবশ্যই মিলে গেছে স্যার। আর যদি মিলে যায় তাহলে আমরা বলেছি অতএব পি ও কিউ পরস্পর সম্পূর্ণ ঘটনা, পরস্পর সম্পূর্ণ ঘটনা। তাহলে এক্ষেত্রে এ আর বি পরস্পর সম্পূর্ণ নয়, এ ও বি পরস্পর সম্পূর্ণ নয়, কিন্তু এক্ষেত্রে পি আর কিউ পরস্পর সম্পূর্ণ ঘটনা হয়েছে। তার মানে উদাহরণের মাধ্যমে আমি তোমাদের সামনে দেখাতে সমর্থ হয়েছি যে কখন দুটি ঘটনাকে সম্পূর্ণ বলবো আর কখন দুটি ঘটনাকে সম্পূর্ণ বলবো না। সেক্ষেত্রে ডেফিনেশনটা কি, যে যখন দুটি ঘটনার ইউনিয়ন নমুনা দেশের সাথে পুরোপুরি মিলে যাবে তখন সেই ঘটনা দুটিকে সম্পূর্ণ ঘটনা বলবো। কিন্তু যখন দুটি ঘটনার ইউনিয়ন তার নমুনা দেশের সাথে মিলবে না, যেমন এখানে মিলেনি, সেক্ষেত্রে ওই ঘটনা দুটি পরস্পর সম্পূর্ণ নয় বলবো। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাই উপরে লেখা হয়েছে এ আর বি যদি যে কোনো দুটি ঘটনা হয় তখন তাদের ইউনিয়নটা নমুনা দেশের সাথে পুরোপুরি মিলে গেছে। তাই উপরে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আকারে লিখেছি যে এ ইউনিয়ন বি, এ আর বি যদি পরস্পর সম্পূর্ণ হয়ে যায় তাহলে তাদের ইউনিয়নটা অবশ্যই নমুনা দেশের সাথে মিলে যাবে। সেই কথাটা লিখেছি এ ইউনিয়ন বি সমান হলো এস। তাহলে বোথ সাইডে যদি পি নিয়ে নিই, পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এস। আর একটু আগে আমরা দেখেছি পি অফ এস এর মান হচ্ছে 1। তাই নতুন একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আমরা শিখে গেলাম, সেটা হলো পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হলো 1। কখন? যখন এ আর বি পরস্পর সম্পূর্ণ হবে। শুধু তাই নয়, আমি দুটো ঘটনার রেস ধরে তোমাকে এক্সাম্পলস দেখালাম। এরকম 3টি ঘটনাও থাকতে পারে কিংবা তারও বেশি ঘটনা থাকতে পারে। যদি 3টি ঘটনা থাকে আমরা দেখব ওই 3টি ঘটনার ইউনিয়ন নমুনা দেশের সাথে মিলেছে কিনা। অর্থাৎ যদি 3টি ঘটনার ইউনিয়ন ও নমুনা দেশের সাথে মিলে যায় সেক্ষেত্রে ওই 3টি ঘটনাকে আমরা বলবো পরস্পর সম্পূর্ণ ঘটনা। অর্থাৎ তোরা
তারা তিনটে ঘটনা মিলিয়ে সম্পূর্ণ ঘটনাটাকে সূচিত করেছে। সেক্ষেত্রে আগের মতোই বোথ সাইডে প্রবাবিলিটি নিয়ে নিয়েছি, তাহলে এখানে পি অফ এস হয়ে গেছে, যার মানটা আমরা জানি 1। তার মানে এখান থেকে আমরা দুটো ধারণা পেলাম যে সম্পূর্ণ ঘটনাকে যখন সূচিত করব তখন দুটি ঘটনা থাকতে পারে অথবা 2 এর বেশি ঘটনা থাকতে পারে। তবে যাই থাকুক না কেন তাদের ইউনিয়নটা অবশ্যই নমুনা দেশের সাথে মিলতেই হবে, না হলে আমরা সম্পূর্ণ বলে দাবি করতে পারবো না। তাই এখানে দুটি ঘটনার ইউনিয়ন নমুনা দেশের সাথে মিলেছে, সেই জন্য ঘটনা দুটিকে অর্থাৎ এ আর বি কে সম্পূর্ণ বলা হয়েছে। এখানে তিনটি ঘটনার ইউনিয়ন নমুনা দেশের সাথে মিলেছে, তাই এক্ষেত্রে ঘটনা তিনটিকে পরস্পর সম্পূর্ণ বলে চিহ্নিত করা হচ্ছে। আশা করি পরস্পর সম্পূর্ণ ঘটনাটা তোমরা উইথ এক্সাম্পলস বুঝতে পেরেছো। তারপরে আমরা ঠিক পরের ধারণাতে চলে যাব, পরস্পর পূরক ঘটনা। পূরকের কাছাকাছি যদি শব্দ তোমাদেরকে বলি তাহলে এটাকে বলবো বিপরীত ঘটনা। পরস্পর পূরক বা বিপরীত ঘটনা কোনগুলো? বিপরীত নাম শুনে আমরা বুঝতে পারছি যে এর ভিতরে কি কি কর্মকাণ্ড মানে ঘটতে চলেছে, কি কি হতে পারে। একটা উদাহরণ পেশ করি তাহলে তোমাদের সামনে আরো ঘটনাটা ক্লিয়ার হয়ে যাবে। যে মনে করো যে হচ্ছে একটা কয়েন টস করা পরীক্ষা, কয়েন টস করার পরীক্ষা। এবার নিশ্চয়ই তার একটা নমুনা দেশ থাকবে, সেই নমুনা দেশে কি থাকবে? হেড আর টেল। আমরা একটা ঘটনা ধরে নিলাম, সেটা হলো হেড পড়ার ঘটনা। হেড পড়ার ঘটনা অর্থাৎ এই তিনটে জিনিস কিন্তু ধারাবাহিক ভাবে চলতে থাকবে। হঠাৎ করে যে এই ঘটনাটা চলে আসবে সেটা কিন্তু নয়। এই ঘটনাটা মানে আসার আগে ভাগে দুটো ঘটনা অলরেডি ঘটে গেছে। সেটা কি? যে কোনো একটা পরীক্ষা নিশ্চয় সম্পাদন করা হয়েছে, সেই পরীক্ষা সম্পাদন করা হলে তাতে কি কি ফলাফল আসতে পারে সেই ফলাফলগুলি অবশ্যই জানা থাকবে, যেটাকে আমরা এস দিয়ে সূচিত করেছিলাম। এবং সেই নমুনা দেশের ভিতরে কোন ঘটনাটা এসেছে সেটাকে আমরা চিহ্নিত করছি এ দিয়ে। সেটা এ বলেছি হেড পড়ার ঘটনা। তার মানে তোমরা সকলেই বুঝতে পারছো এই যে ঘটনাটা ঘটেছে। তাহলে এর যে কমপ্লিমেন্ট ঘটনা, যে পূরক ঘটনাটাকে ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্ট ইভেন্ট। কমপ্লিমেন্ট ইভেন্ট এ ঘটনাটার পূরক ঘটনা বা কমপ্লিমেন্ট ঘটনাটাকে আমরা এ ড্যাশ কিংবা এ টু দি পাওয়ার সি এই দুই ধরনের কোনো একটা সিম্বল ইউজ করে চিহ্নিত করতে পারি। অর্থাৎ এ ড্যাশ মানে হলো এ ঘটনাটা পূরক ঘটনা, এর কমপ্লিমেন্ট মানে হলো এ ঘটনাটা পূরক ঘটনা। অর্থাৎ এটারই পূরক ঘটনাকে চিহ্নিত করার জন্য দুটো সিম্বল। এটা মানে কি? এটা মানে হলো যে এস থেকে অর্থাৎ পুরো নমুনা দেশটা থেকে এই সেটটা বাদ। অর্থাৎ এস থেকে এ সেটের পদগুলো যদি বাদ দিয়ে দিই, লক্ষ্য করো এস সেটের মধ্যে আছে হেড আর টেল, আর এ মানে হেড পড়া ঘটনা, এর ভিতরে কি আছে? শুধু এইচ। তাহলে এখান থেকে যদি এই ঘটনাটা বাদ দিয়ে দিই অর্থাৎ এটাকে যদি মুছে দিই তাহলে কি পড়ে থাকবে? নিশ্চয়ই টি পড়ে থাকবে। তাহলে এটাকে বলবো আমরা টি, অর্থাৎ টেল পড়ার ঘটনা। টি মানে হলো টেল পড়ার ঘটনা। টেল পড়ার ঘটনা তার মানে কি হলো? লক্ষ্য করো হেড পড়ার ঘটনা, এর পুরো ঘটনাটাকে বলবো টেল পড়ার ঘটনা। তার মানে কোন ঘটনা পুরো ঘটনার ডেফিনেশন যদি একেবারে নিখুঁত ভাবে শুনতে হয় তাহলে আমরা বলবো যে কোন একটা ঘটনা যে সমসম্ভব পরীক্ষার সাথে সংশ্লিষ্ট তার নমুনা দেশ থেকে, কি থেকে? নমুনা দেশ অর্থাৎ এস থেকে সেই ঘটনাটার আন্ডারে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো বাদ দিয়ে যে ঘটনাগুলো পড়ে থাকবে সেটাকেই বলবো আমরা ওই ঘটনাটার পূরক ঘটনা বা বিপরীত ঘটনা। যেমন একটা কয়েনকে টস করলাম, তোমাদের সামনে দেখানো হলো, তাহলে দুই রকম পসিবিলিটি আসতে পারে। তার মধ্যে কোন একটা ঘটনা আমি স্পষ্ট করে বেঁধে ধরে বললাম এ হচ্ছে হেড পড়ার ঘটনা। তাহলে হেডটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকলো? না তো টেল পড়ে থাকলো। তাহলে এই টেল পড়ার ঘটনাটাকে বলবো এই হেড পড়ার ঘটনার পূরক বা বিপরীত ঘটনা। আবার যদি এটাকে আমি লুডো খেলা বলে মনে করি, ই ইজ ইকুয়াল টু হচ্ছে লুডো খেলার পরীক্ষা। লুডো খেলার পরীক্ষা, তাহলে তার নমুনা দেশের মধ্যে আমরা জানি 1 থেকে 6 পর্যন্ত নমুনা বিন্দুগুলি পর পর লিখে দিলাম। এর মধ্যে কোন একটা ঘটনা মনে করো জোড় সংখ্যা পড়ার ঘটনা। জোড় সংখ্যা পড়ার ঘটনা, তাহলে কি কি বিন্দু আসবে জোড় সংখ্যা পড়ার ভিতরে? 2, 4, 6। তাহলে এর যেটা কমপ্লিমেন্ট সেটা মানে বলেছি এস থেকে এস সেটটা বাদ। এখন তোমরাই বলো পুরো এই নমুনা দেশের বিন্দুগুলি থেকে যদি এই কটা বিন্দু বাদ দিয়ে দিই অর্থাৎ 2 কেটে দিলাম, 4 কেটে দিলাম, 6 কেটে দিলাম, কি পড়ে থাকলো? 1, 3, 5।
আর এগুলো অ্যাকচুয়ালি হলো বিজোড় সংখ্যা পড়ার ঘটনা, বিজোড় সংখ্যা পড়ার ঘটনা। তাহলে কি পেলাম লক্ষ্য করো, এই যে এ ঘটনাটা যেটা ছিল কিনা জোড় সংখ্যা পড়ার ঘটনা, ঠিক তার পুরো ঘটনাটা কি না তো বিজোড় সংখ্যা পড়ার ঘটনা। অর্থাৎ জোড় সংখ্যা পড়ার ঘটনার পুরো ঘটনা মানে জোড় সংখ্যা 9 এরূপ ঘটনা। তাহলে জোড় সংখ্যা 9 তার মানে কি বিজোড় সংখ্যা, সেটা হলো তাদের পুরো ঘটনা। এবং সেগুলোকে এ ড্যাশ কিংবা এর কমপ্লিমেন্ট এই দুটো কোনো একটা সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারো। এই পুরো ঘটনা দেখাতে গিয়ে দুটো মজার ঘটনা যেগুলো আমরা একটু আগে শিখলাম, সেই ঘটনা দুটি পুনরাবৃত্তি ঘটে গেছে। যদি আমরা সচেতন থাকি, একটু চালাকির সহিত মানে বুঝার চেষ্টা করি, তাহলে ঘটনাটা বুঝতে পারবো। লক্ষ্য করো কি যে এ এবং এর কমপ্লিমেন্ট বা এ ড্যাশ, ভালো করে দেখো, এ ঘটনার ভিতরে কি বিন্দু ছিল এইচ, এ ড্যাশের ভিতরে বিন্দু ছিল কি টি। এই দুটোর যদি ইউনিয়ন নিয়ে নিই, অর্থাৎ এই দুটোকে যদি যোগ করি, হেড এবং টেল, এই দুটোকে যোগ করলে নিশ্চয়ই নমুনা দেশের সাথে মিলে যাবে। শুধু এখানে নয়, ওখানেও যদি দেখি যে এ এবং এ ড্যাশ এই দুটোর ইউনিয়ন, অর্থাৎ এর ভিতরে আছে 2 4 6, এ ড্যাশের ভিতরে আছে 1 3 5, দুটোকে যোগ করলে নিশ্চয়ই নমুনা দেশের সাথে মিলে যাবে। একটু আগে বললাম যখন দুটি ঘটনার ইউনিয়নটা যোগফলটা নমুনা দেশের সাথে মিলে যায়, তখন সেই ঘটনাটা হলো পরস্পর সম্পূর্ণ ঘটনা। তাই উপরে লেখা হয়েছে, লক্ষ্য করো, এ ইউনিয়ন এ ড্যাশ ইজ ইকুয়াল টু এস। তাহলে বোথ সাইডে প্রবাবিলিটি যদি নিয়ে নিই, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এ ড্যাশ ইজ ইকুয়াল টু পি অফ এস ইজ ইকুয়াল টু হলো 1। কথা বলতে পেরেছো? অর্থাৎ এইটা মিলিয়ে একটা রিলেশন আমরা বানাতে পেরেছি। শুধু তাই নয়, তারও আগে আমরা একটা ঘটনা ব্যাখ্যা করেছি যে এ এবং এ ড্যাশ, ভালো করে যদি লক্ষ্য করি, এ ঘটনার ভিতরে বিন্দু আছে এইচ, এ ড্যাশের ভিতরে বিন্দু আছে টি। আচ্ছা, এই দুটি ঘটনার মধ্যে কি কোনো কমন পয়েন্ট আছে? নেই। তাহলে এ ইন্টারসেকশন এ ড্যাশ ইজ ইকুয়াল টু হলো 5। এখানেও লক্ষ্য করো, এ এবং এ ড্যাশ, এর ভিতরে 2 4 6, এ ড্যাশের ভিতরে 1 3 5, দুটোর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। অর্থাৎ এ ইন্টারসেকশন এ ড্যাশ সমান হলো 5। আমি বলেছি যখন দুটি ঘটনার মধ্যে কোনো কমন পয়েন্ট থাকবে না, তখন সেই ঘটনা দুটিকে বলা হয় পরস্পর পৃথক। তাই এখানে লেখা হয়েছে আবার এ ইন্টারসেকশন এ ড্যাশ সমান 5। বোথ সাইডে যদি পি নিয়ে নিই, পি অফ এ ইন্টারসেকশন এ ড্যাশ সমান p5, যার মান আমরা জানি 0। অর্থাৎ এটা আরো একটা ম্যাথমেটিক্যাল রিলেশন, যেটা এর আগেও আমরা একাধিকবার তোমাদের সামনে প্রমাণ করেছি। তাহলে পরস্পর পুরো ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে অলরেডি কিন্তু এর আগের দুটো ঘটনা পুনরাবৃত্তি ঘটে গেছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে নতুন একটা ঘটনা তোমাদের সামনে দেখাবো, সেটা হলো সমভাবে সম্ভাব্য ঘটনা। নামটা যদি আমরা আক্ষরিক অর্থের উপরে জোর দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে রিয়েলাইজ করতে পারবো সমভাবে সম্ভাব্য ঘটনা। অর্থাৎ এমন কিছু এখানে ঘটনা আছে যে ঘটনাগুলির ঘটার সম্ভাবনা সর্বদা সমান, অর্থাৎ সমানভাবে ঘটেছে, তখন সেই ঘটনাগুলিকে আমরা বলবো সমভাবে সম্ভাব্য ঘটনা। ভালো করে লক্ষ্য করো, আবার বলছি, দুটি ঘটনা কিংবা দুইয়ের বেশি হতে পারে, দুটি ঘটনা ঘটার সম্ভাবনার মান যদি সমান হয়ে যায়, আমি একটু পরে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে তোমাদের সামনে দেখাবো যে কি করে কোনো ঘটনার সম্ভাবনা বের করতে হয়। আর যখনই সম্ভাবনা আমরা বের করতে পারবো, তখনই দেখতে পারবো যে দুটো ঘটনার মানে ঘটার সম্ভাবনা মান সমান হচ্ছে না অসমান হচ্ছে। যদি দুটি ঘটনা ঘটার সম্ভাবনা সমান হয়ে যায়, তাহলে সেই ঘটনাগুলিকে আমরা বলবো সমভাবে সম্ভাব্য ঘটনা। ইংরেজিতে বলা হয় ইকুয়ালি প্রবাবল ইভেন্টস, ইকুয়ালি প্রবাবল ইভেন্টস বা সমভাবে সম্ভাব্য ঘটনা। তাহলে আবার বলছি, এর মানে যে ফ্রেজটা আছে সেই ফ্রেজটার ভিতরেই আক্ষরিক অর্থ বিশ্লেষণ করলে আমরা তার ডেফিনেশনটা পেয়ে যাব যে এমন দুটি ঘটনা, যে ঘটনা দুটির ঘটার সম্ভাবনার মান সর্বদা সমান, তাদেরকে বলবো সমভাবে সম্ভাব্য ঘটনা। অর্থাৎ এ আর বি যদি যে কোনো দুটি ঘটনা হয় এবং তাদের প্রবাবিলিটি এরাও যদি পরস্পর সমান হয়ে যায়, আবার বলছি, এ আর বি যে কোনো দুটি ঘটনা এবং তাদের যে প্রবাবিলিটি, তাদের যে সম্ভাবনা, তার মানগুলো যদি সমান হয়ে যায়, অর্থাৎ পি এ সমান যদি পিবি হয়ে যায়, তাহলেই আমরা ঘটনা দুটিকে পরস্পর সমভাবে সম্ভাব্য বা ইকুয়ালি প্রবাবল বলে চিহ্নিত করতে পারবো। এবার কি করে কোনো দুটি ঘটনা ঘটার সম্ভাবনা সমান হয়, সেটা তো ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশনে যাওয়ার সময় আমরা অবশ্যই তোমাদের সামনে প্রদর্শন করব, এই কথা দিলাম। শুধু এখন ডেফিনেশনটা তোমরা মাথায় রাখার চেষ্টা করো। এরপরে আমরা ঠিক পরবর্তী
যে এই চ্যাপ্টারের মধ্যে বেসিক যে জায়গাটা না জানলে আমরা প্রবাবিলিটি কোনো অঙ্ক করতে পারবো না, যে জায়গাটা না জানলে আমাদের সম্ভাবনা চ্যাপ্টারটা অন্ধকারেই থেকে যেত, সেই রকম একটা টপিকস নিয়ে এসেছি, সম্ভাবনার প্রাচীন সংজ্ঞা। অর্থাৎ সম্ভাবনা সম্পর্কিত অনেক ইনফরমেশন, অনেক কথা বলে ফেললাম, বলার পরেই কিন্তু আমরা সম্ভাবনা জিনিসটা কি সেটা সম্পূর্ণরূপে জানার চেষ্টা করেছি। আদতে সম্ভাবনা রিলেটেড অনেকগুলো ডেফিনেশন আমাদের সিলেবাসে এসেছে কিংবা ম্যাথমেটিক্সের জগতে এসেছে, কিন্তু প্রত্যেকটা ডেফিনেশন, প্রায় প্রত্যেকটা ডেফিনেশনই কিছু না কিছু ত্রুটি যুক্ত, কিছু না কিছু সমস্যা ওর মধ্যে থেকে গেছে। তাই যেহেতু প্রায় প্রত্যেকটা ডেফিনেশনের ভিতরে কিছু না কিছু একটা সমস্যা দেখা দিয়েছে, তাই প্রবাবিলিটির যত ডেফিনেশন এসছে সমস্ত ডেফিনেশনের মধ্যে আমরা সেই প্রাচীন ডেফিনেশনটাকে সবচেয়ে আগে ভাগে সম্ভাবনাকে মানে ডিফাইন করার জন্য, সম্ভাবনার ধারণা আমাদের সামনে দেওয়ার জন্য যে মতবাদটা চালু হয়েছিল, সেই মতবাদটাকে আমরা আমাদের সিলেবাসে অঙ্ক করার জন্য বেছে নিয়েছি। সেটা হলো সম্ভাবনা প্রাচীন সংজ্ঞা। এটা দিয়েই আমরা সমস্ত অঙ্ক করব। যদিও এটা সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, তারপরে বলছি এটার পরবর্তীকালে যে ডেফিনেশন গুলো এসছে সেগুলো যেহেতু ত্রুটিপূর্ণ অর্থাৎ ত্রুটি মুক্ত করতে পারেনি, তাই আমরা সেটার উপরে জোর দিয়েছি যেটা সবচেয়ে শুরুতে আমরা পেয়েছিলাম, যার সাহায্যে প্রবাবিলিটিকে আমরা নতুন করে চিনতে বুঝতে প্রবাবিলিটির ধারণাটাকে ব্যাপক করতে সমর্থ হয়েছি। সেই ধারণাটাকে আমরা বলবো সম্ভাবনা প্রাচীন সংজ্ঞা বা ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। আমরা প্রাচীন অর্থ এখানে ক্লাসিক্যাল বুঝবো। আমরা অনেক জায়গাতে ক্লাসিক্যাল কথাটা নাম শুনেছি। যেমন আমরা জানি আমাদের ভারতবর্ষের বহু রাজ্যে বিভিন্ন ধরনের ড্যান্সের কথা, যে ড্যান্সগুলো বহু যুগ আগে থেকে চলে আসছে এবং মডার্নাইজেশনের যে ছোঁয়া, সেই ছোঁয়া এখনো তার উপরে প্রভাব ফেলতে পারেনি। ভারতনাট্যম বলো, কথাকলি বলো, বিহু ড্যান্স বলো, ছৌ ড্যান্স বলো, এগুলো যেহেতু ভারতবর্ষের ঐতিহ্যকে যুগে যুগে কালক্রমে বজায় রেখে চলেছে, তাই সেই ড্যান্সগুলোকে আমরা বলি ক্লাসিক্যাল ড্যান্স। অর্থাৎ এমন সব ড্যান্স যে ড্যান্সগুলো একেবারে কোন সভ্যতার ঐতিহ্যকে তুলে ধরেছে কোন রকম পরিবর্তন ও পরিমার্জন ছাড়াই। আমরা দেখেছি ক্রিকেটের জগতে যখন রাহুল দ্রাবিড় কিংবা ভিভিএস লক্ষ্মণ কিংবা মোহাম্মদ আজহারউদ্দিন এরা যখন ব্যাট করতো আর এখনকার যে সমস্ত ব্যাটসম্যান গুলো ব্যাট করছে, এদের মধ্যে বেসিক ফারাক কি? এখনকার ম্যাক্সিমাম ব্যাটসম্যানদেরই ব্যাটিং করার স্টাইলটা মানে ব্যাটিং এর যে ব্যাকরণ, যে গ্রামার, সেই গ্রামার বিরোধী। অর্থাৎ এরা মানে কোন রকম কোনো কিছুর নিয়ম নীতি তোয়াক্কা না করে শুধু চালাতে পারলেই হলো। কিন্তু তখনকার যুগের ব্যাটসম্যান গুলো ওরা একেবারে ক্রিকেটের ব্যাটিং স্টাইলের যে ব্যাকরণ, সেই ব্যাকরণ মেনেই তারা শট খেলতেন। কি ক্লাসিক্যাল কভার ড্রাইভ, ক্লাসিক্যাল শট তারা ইউজ করতেন। অর্থাৎ যে শট গুলো কোন একটা মানে টপিক্সের কনটেক্সটে মানে ধারা বহন করে চলেছে, ঐতিহ্য বহন করে চলেছে, সেইগুলোকে আমরা ক্লাসিক্যাল বলে চিহ্নিত করে থাকি। অনুরূপ ভাবে সম্ভাবনার জগতে যেটা সম্ভাবনা ধারাকে অব্যাহত রেখেছে, সেই রকম একটা ডেফিনেশন যার নাম বলছি ক্লাসিক্যাল ডেফিনেশন। তো ক্লাসিক্যাল ডেফিনেশনে কি বলা হচ্ছে খুব ভালো করে শোনো, যে আমরা ডেফিনেশন যখনই বলবো কিংবা সম্ভাবনা সম্পর্কিত যে কোনো ইনফরমেশন তোমাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব, শুরুতে আগে একটা সমসম্ভব পরীক্ষা ধরে নেব। মানে হলো সমসম্ভব পরীক্ষা। তার মানে সেটা লুডো খেলা হতে পারে, কয়েন টস করা হতে পারে, তাস খেলা হতে পারে। যখনই পরীক্ষাটা ধরে নেব তার একটা সুনির্দিষ্ট নমুনা দেশ থাকবে, যেটা বারবার আমি তোমাদের সামনে দেখালাম। নমুনা দেশ বলার পরে তার একটা যে কোনো ঘটনা ধরে নেব যেটাকে এ দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই যে তিনটে জিনিস, এটা কিন্তু একেবারে কনজিকিউটিভ অর্ডারে আসতেই থাকবে। এটা ঘটে গেছে মানে ঠিক তার পরেরটা ঘটবে, এটা ঘটে গেছে তার মানে ঠিক পরের ইভেন্টটা ঘটতে চলেছে। এখন এই তিনটি ঘটনা যদি মানে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, তাহলে দুটো জিনিস আমরা দেখার চেষ্টা করব। এই যে নমুনা দেশ, সেই নমুনা দেশের ভিতরে কটা নমুনা বিন্দু আছে, যেটাকে আমরা এনএস দিয়ে চিহ্নিত করব। এনএস ইজ ইকুয়াল টু কত, এটা খুঁজে বের করব। আর এ ঘটনা যেহেতু ঘটে গেছে, সেই এ ঘটনার ভিতরে কটা বিন্দু আছে, যেটাকে এম এ দিয়ে চিহ্নিত করব। এম এ ইজ ইকুয়াল টু কত, এই দুটো বিষয় আমরা খুঁজে বের করার চেষ্টা করব। যদি এই দুটো বিষয় খুঁজে বের করতে পারি, তাহলে বলছে এই এ ঘটনা ঘটার সম্ভাবনার মান কি, এম এ বাই এনএস। এম এটা কি বললাম, এম এটা হলো এই ঘটনার অধীনে, এ ঘটনার অধীনে কটা বিন্দু আছে। এনএসটা কি বলেছি, নমুনা দেশের ভিতরে কটা বিন্দু আছে সেটা এখানে লেখা হয়েছে। লক্ষ্য করো, এম এ সমান হলো এ ঘটনার অন্তর্ভুক্ত নমুনা বিন্দু সংখ্যা এবং এনএস হলো নমুনা দেশের অন্তর্ভুক্ত নমুনা বিন্দু সংখ্যা।
অর্থাৎ এনএস মানে নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য ইভেন্ট স্পেস এস, নমুনা দেশের মধ্যে নমুনা বিন্দুর সংখ্যা। এম এ মানে নাম্বার অফ ফেভারেবল পয়েন্টস অফ দ্য ইভেন্ট এ, অর্থাৎ এ ঘটনার অধীনে নমুনা বিন্দুর সংখ্যা। এই দুটো বিষয় জানা থাকলে আমরা অবশ্যই কোনো ঘটনা ঘটার সম্ভাবনার মান ক্লাসিক্যাল ডেফিনেশন থেকে বের করতে পারবো। একটা উদাহরণ দেখায় তাহলে বুঝে যাবে। ই মানে মনে করো লুডো খেলার পরীক্ষা, তাহলে নিশ্চয়ই তার নমুনা দেশ থাকবে। কি কি থাকবে বলো? 1 2 3 4 5 6। এ মানে ধরে নিলাম জোড় সংখ্যা পড়ার ঘটনা, জোড় সংখ্যা পড়ার ঘটনা ধরে নিলাম। তাহলে এই ঘটনাটার সম্ভাবনা আমরা বের করব। আমি বললাম সম্ভাবনা বের করতে গেলে দুটো জিনিস জানা থাকতে হবে, যে তার নমুনা দেশের ভিতরে কটা নমুনা বিন্দু আছে। এনএস সমান কটা নমুনা বিন্দু আছে? দেখো 6টা নমুনা বিন্দু আছে। তারপরে দেখবো এ ঘটনার অধীনে কটা বিন্দু আছে, এম এ। জোড় সংখ্যা পড়ার ঘটনা, জোড় সংখ্যা মানে কি কি আসতে পারে? আমরা সকলে জানি 2 এসে থাকতে পারে, 4 অথবা 6 এসে থাকতে পারে। অর্থাৎ কটা বিন্দু আছে? 3টে। এম এ সমান হলো 3। তাহলে পি এ ইজ ইকুয়াল টু কি বলবো? এম এ বাই এন এস, তার মানে 3/6, দ্যাট ইজ পেয়ে গেলাম হাফ। তাহলে এ মানে বলেছিলাম জোড় সংখ্যা পড়ার ঘটনা, তাহলে জোড় সংখ্যা পড়ার ঘটনা বলবো না, আর যেহেতু তার পাশে পি লেখা আছে তাহলে বলবো জোড় সংখ্যা পড়ার সম্ভাবনা। অর্থাৎ এইটুকুটাকে ক্যান্সেল করে দেবো, ঘটনা পরিবর্তে এখানে লাগিয়ে দেবো সম্ভাবনা। তাহলে জোড় সংখ্যা পড়ার সম্ভাবনা আমরা পেয়ে গেলাম কত? হাফ। অর্থাৎ প্রথম এই মুহূর্তে আমরা এসে জানতে পারলাম কি করে কোনো ঘটনা ঘটার সম্ভাবনার মান বের করতে হয়। সম্ভাবনার মান বের করতে গেলে দুটো বিষয় এসেনশিয়াল। এক, ওই ঘটনাটা যে নমুনা দেশের অন্তর্ভুক্ত তার মধ্যে কটা বিন্দু আছে, এবং ওই ঘটনাটার অন্তর্ভুক্ত কটা বিন্দু আছে। এই দুটি বিষয়ের অনুপাতটাই আসলে ওই ঘটনা ঘটার সম্ভাবনাটাকে সূচিত করবে। তাহলে আমি যদি এর নিরিখে আরো একটা এক্সাম্পল তোমাদের সামনে প্রদর্শন করে তোমাদের কাছ থেকে জানতে চাই, তাহলে তোমরা আশা করি বলতে পারবে। কি বলছি শোনো। ই হচ্ছে লুডো খেলার পরীক্ষা, তাহলে এস মানে 1 2 3 4 5 6 থাকবে, আর এটা থাকাই মানে নমুনা দেশের ভিতরে 6টা নমুনা বিন্দু থাকবে। আমি এটা চেঞ্জ করে দিলাম, মনে করো এই এ এর জায়গাতে আমরা বি লিখে দিলাম। বি ইজ ইকুয়াল টু হচ্ছে বিজোড় সংখ্যা পড়ার ঘটনা, বিজোড় সংখ্যা। তাহলে তার ভিতরে কি কি বিন্দু থাকবে? 1 3 5, অর্থাৎ এম বি সমান কত? তোমরা বুঝতে পারছো 3। তাহলে অ্যাকচুয়ালি পিবি, পিবি মানে কি ফর্মুলা? এমবি বাই এনএস, একই রকম জিনিস। এমবি বাই এনএস 3/6, দ্যাট ইজ হলো হাফ। তাহলে জোড় সংখ্যা পড়ার সম্ভাবনা যেরকম ভাবে বের করলাম, ওই একই রকম ভাবে আমরা বিজোড় সংখ্যা পড়ার সম্ভাবনা কিন্তু বের করতে পেরেছি। আচ্ছা, আরো একটা উদাহরণ যদি তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করি, যে লুডো খেলার ক্ষেত্রে একটা লুডো গড়িয়ে দিলাম, তার মানে এই ঘটনাটা ঘটে গেছে, অর্থাৎ তার নমুনা দেশের ভিতরে 6টা বিন্দু পড়ে থাকবে। এ মানে বললাম, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা লুডো তো আমি ছুড়ে দিলাম, দেখতো তো তোমাদের পায়ে, দেখো তো তোমাদের পায়ের নিচে কি পড়েছে, কোন সংখ্যাটা পড়েছে? তোমরা বললে যে স্যার 1 পড়েছে। কত পড়েছে? 1 পড়েছে, মানে পুট পড়েছে। তাহলে যে 1 পড়েছে এখানে যদি বলি, তাহলে এর ভিতরে কটা বিন্দু থাকবে? একটা বিন্দু থাকবে, সেটা হলো 1। তাহলে এখানে যদি 1 বলে দিই, তাহলে পি এর সমান কত হবে? 1/6। তাহলে আবার নতুন করে লিখছি, দেখো সি ইজ ইকুয়াল টু 1 পড়ার ঘটনা। অর্থাৎ এইটা পরিবর্তন করে সি একটা ঘটনা লাগিয়ে দিলাম, 1 পড়ার ঘটনা। তাহলে এর ভিতরে নিশ্চয়ই একটাই বিন্দু আছে 1, তার মানে এম সি সমান, এটা হলো 1। তাহলে প্রবাবিলিটি অফ সি ইজ ইকুয়াল টু হচ্ছে এম সি বাই এন এস, নিচে সবসময় এন এস থাকবে, তাহলে এটা হলো 1/6। অর্থাৎ কোন একটা লুডুর ছক্কাকে যদি গড়িয়ে দেওয়া হয়, তাহলে 1 পড়ার সম্ভাবনা কত স্যার? সেটা পেলাম 1/6। শুধু তাই নয়, আমাকে যদি বলা হয় যে এই সেম পরীক্ষার ক্ষেত্রে এই ঘটনাটা বলে দিলাম 6 পড়ার ঘটনা, ছক্কা পড়ার ঘটনা, তাহলে এখানে আবার লিখছি, এর পরিবর্তন করে ডি ইজ ইকুয়াল টু ছক্কা পড়ার ঘটনা, ছক্কা পড়ার ঘটনা। এখানে ছক্কা বলতে 6 বোঝানো হচ্ছে। তাহলে ছক্কা পড়ার ঘটনার ভিতরে কটা বিন্দু আছে? একটাই, সেটা হলো কি 6। তাহলে আমরা লিখবো এম ডি, কটা বিন্দু আছে? একটাই বিন্দু আছে, সেই বিন্দুটা হলো 6 পড়েছে। তাহলে আমরা বের করবো পিডি, প্রবাবিলিটি অফ ডি ইজ ইকুয়াল টু এম ডি বাই এন এস সমান হচ্ছে 1/6। তারপরে কি দেখলাম? লুডুর ছক্কা,
এই পরীক্ষাটা সম্পাদন করতে গিয়ে জোড় সংখ্যা পড়ার সম্ভাবনাটা হাফ, বিজোড় সংখ্যা পড়ার সম্ভাবনাটাও পেয়েছি হাফ। অর্থাৎ জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা পড়ার সম্ভাবনার মান কিন্তু সমান পেয়েছি। আমি একটু আগে বলছিলাম তোমাদের সামনে যে দুটি ঘটনা ঘটার সম্ভাবনা যদি সমান হয়ে যায়, যেমনটি এখানে ঘটলো, এ মানে জোড় সংখ্যা পড়ার ঘটনা, বি মানে বিজোড় সংখ্যা পড়ার ঘটনা, তাদের সম্ভাবনা দুটোই সমান হয়ে গেছে, হাফ হাফ করে হয়ে গেছে। তাই জোড় সংখ্যা পড়ার ঘটনা এবং বিজোড় সংখ্যা পড়ার ঘটনা তারা হচ্ছে পরস্পরের সমভাবে সম্ভাব্য ঘটনা। শুধু তাই নয়, এর নিরিখে আরো আমি যেটা দেখালাম যে লুডুর ছক্কা গড়িয়ে দেওয়া হলে ওর যে আউটকামস গুলো অর্থাৎ 1, 2, 3, 4, 5 এবং 6 প্রত্যেকটা ঘটনা ঘটার সম্ভাবনা, এক পড়ার সম্ভাবনা পেয়েছি 1/6। একই রকম ভাবে আমি যদি বলতাম 2 পড়ার ঘটনা, এখানে 2 বিন্দুটা আসতো, তার মানে একটাই বিন্দু আসতো, তখন এটা 2 কত হতো, 1 হতো, তার মানে এটা 1/6 হতো। যদি 3 পড়ার ঘটনা বলি, এখানে 3 ওই বিন্দুটা আসতো, তার মানে এমসি সমান 1 হতো, তাহলে পিসি সমান আবার আগের মতো 1/6 হতো। তার মানে তোমাদেরকে বোঝাতে চাইছি লুডুর ছক্কার ক্ষেত্রে যত রকম পসিবিলিটি রয়েছে, যত রকম ফলাফল আসার সম্ভাবনা রয়েছে, প্রত্যেকটা ফলাফল ঘটার সম্ভাবনা কিন্তু সমান। প্রত্যেকটা ঘটনা ঘটার সম্ভাবনার মান হচ্ছে 1/6, যেটা আমি এই সম্ভাবনার যে প্রাচীন ডেফিনেশন সেখান থেকে ক্যালকুলেশন করে তোমাদের সামনে বলতে পেরেছি। তো যাই হোক, অবশেষে আমরা কিন্তু সম্ভাবনাকে ডিফাইন করতে পেরেছি। এবার এই ডেফিনেশনটাকে কাজে লাগিয়ে এবং আরো কিছু থিওরেমসকে কাজে লাগিয়ে আমি বেশ কিছু এক্সাম্পল তোমাদের সামনে আজকে দেখিয়েই ক্লাসটা শেষ করব। লিখেছি সম্ভাবনার সমষ্টি বিষয়ক উপপাদ্য। এই স্টেটমেন্টটা আমাদের পুরোপুরি মাথায় রাখতে হবে। কি বলেছি লক্ষ্য করো, a1 a2 a3 ডট ডট an ডট ডট, মানে an এর পরে আরো ডট ডট দিয়েছি। তার মানে এখানে শুধু যে n সংখ্যক ঘটনা আছে সেটা নয়, তার বেশি ঘটনা থাকতে পারে। আবার যদি n লিখে ডট ডট আর না দিই, তখন বুঝবো যে শুধু n সংখ্যক ঘটনাই রয়েছে, তার বেশি নয়। তাহলে এক্ষেত্রে মানে দুটোই পসিবিলিটি আছে, n সংখ্যক ঘটনা থাকতে পারে কিংবা n সংখ্যকের বেশি ঘটনা থাকতে পারে। যাই থাকুক না কেন, কতগুলি ঘটনা আছে সেটা আমার এখানে কনসিডারেবল ম্যাটার নয়। আমার কনসিডারেবল ম্যাটারটা হচ্ছে সেই ঘটনা যদি পরস্পর পৃথক হয়, যদি ঘটনাগুলি প্রত্যেকটাই একে অপর থেকে পৃথক হয়ে যায়, তাহলে এই উপপাদ্যটা কি বলছে যে প্রত্যেকটা ঘটনার ইউনিয়নের মানের প্রবাবিলিটি, এই যে a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন ডট ডট ইউনিয়ন an ইউনিয়ন পরের যতগুলো আছে সবগুলোর সম্মিলিত সম্ভাবনার মান কি বলছে, যদি তারা পরস্পর পৃথক হয়ে যায় তাহলে ইউনিয়নটা জাস্ট যোগ হয়ে যাবে। লক্ষ্য করো, পি অফ a1 ইউনিয়নটা যোগ হয়ে গেল, পি অফ a2 ইউনিয়নটা যোগ হয়ে গেল, পি অফ a3 ইউনিয়নটা আবার যোগ হয়ে গেল, অর্থাৎ প্লাস এই করে কন্টিনিউ করবে। তার মানে সম্ভাবনা সম্পর্কিত অঙ্ক শুরু করার আগে এই ধারণাটা আমাদের মাথার মধ্যে রাখতেই হবে। কি ধারণা? যদি কিছু সংখ্যক ঘটনা পরস্পর পৃথক হয়ে যায় তাহলে তাদের ইউনিয়নটা যোগ হয়ে যাবে। আবার বলছি খুব সহজে, ইউনিয়ন যখনই থাকবে আমরা দেখব সেই ঘটনাগুলি পরস্পর পৃথক আছে কিনা। যদি পৃথক হয় তাহলে ইউনিয়নটা অবশ্যই যোগ হবে। স্যার যদি পৃথক না হয় তাহলে ইউনিয়নটা কখনোই যোগ হবে না, তখন এমনিতে থেকে যাবে, ওটার কোনো পরিবর্তন করতে পারবো না। তাহলে পরিবর্তন তখনই করতে পারবো যখন ইউনিয়নটা যোগ হবে। তার জন্য এই ফর্মুলাটা তোমাদের সামনে পরিবেশন করা হয়েছে। অঙ্ক করতে গিয়ে বহুবিধ জায়গাতে আমরা এই ধারণাটাকে কাজে লাগাবো। আবার বলছি, ইউনিয়ন দেখতে পেলেই, যখনই ইউনিয়ন দেখতে পাবো তখন আমরা কি কথাটা মনে করব যে পরস্পর পৃথক কিনা। ইউনিয়ন দেখতে পেলেই তার আগে এবং পরে, এখানে পাশে লিখে রাখছি, আগে ও পরের ঘটনা, অর্থাৎ ইউনিয়নের আগে এবং পরে যে ঘটনাগুলো তারা পরস্পর পৃথক কিনা। যদি পরস্পর পৃথক হয় তাহলে ইউনিয়ন থাকলে পরস্পর পৃথক কিনা চেক করব। যদি পৃথক হয়ে যায় তাহলে সেটা যোগে পরিণত হয়ে যাবে। এই কথাটা আমরা মাথায় রাখবো। ইউনিয়ন দেখতে পেলে তার আগের এবং পরের ঘটনাগুলি পরস্পর পৃথক কিনা খেয়াল রাখবো। যদি পরস্পর পৃথক হয় তাহলে ইউনিয়নটা কি হবে, প্লাস হবে। ব্যাস এইটুকুই আমাদের সাফিসিয়েন্ট। এর পরবর্তী কালে লক্ষ্য করো, আমরা এতক্ষণ ধরে যে বিভিন্ন কথা, বিভিন্ন শব্দ, বিভিন্ন ডেফিনেশন তোমাদের সামনে পরিবেশন করলাম, তার জিস্ট স্বরূপ কয়েকটা অঙ্কের মধ্য দিয়ে তাদের প্রয়োগ দেখাবো। লক্ষ্য করো, দুটি ছক্কা রোল করা হলো। ছক্কা বলতে এখানে লুডুকে বোঝানো হচ্ছে। ছক্কা বলতে এখানে 6 পড়া বোঝাচ্ছে না, ছক্কা বলতে লুডুকে গড়িয়ে দেওয়ার পরীক্ষা বোঝানো হচ্ছে। কটা ছক্কা গড়িয়ে দিয়েছি? 2টি। এক্ষেত্রে একটা কথা
তোমরা সেট চ্যাপ্টারে এই ধরনের ঘটনা শিখেছিলে, আমি আবার রিমাইন্ড করব। যখন একটা ছক্কাকে থ্রো করা হয়, মানে ছক্কা যখন একটা হয়, তখন আমরা দেখেছি তার নমুনা দেশে 6 রকম ফলাফল আসতে পারে। কি কি ফলাফলগুলো আসতে পারে? 1 2 3 4 5 6, অর্থাৎ 6 রকম ফলাফল আসতে পারে। তাই এটাকে আমরা এরকম ভাবে দেখাবো, 6 to the power 1 is equal to 6। নিচে 6 কেন? যেহেতু 6 রকম ফলাফল আসতে পারে। পাওয়ারে 1 কেন? যেহেতু একবারই ছক্কাটা গড়িয়েছি, তার জন্য 6 to the power 1 অর্থাৎ 6টা বিভিন্ন ধরনের নমুনা বিন্দু আসতে পারে। কিন্তু যদি এই ছক্কাটাকে দুবার থ্রো করা হয়, তাহলে এইরকম ডেফিনেশন অনুযায়ী বলতে পারবো, তাহলে তার নমুনা বেসে 6 to the power 2 অর্থাৎ 36টা নমুনা বিন্দু থাকবে। যদি 3টে ছক্কা থ্রো করে দেওয়া হয়, তাহলে এই ডেফিনেশন অনুযায়ী বলতে পারবো 6 এর কিউব অর্থাৎ 216টা নমুনা বিন্দু থাকবে। আমরা এইভাবে পুরো নমুনা বেসটাকে বোঝার চেষ্টা করব। একটা ছক্কা নিক্ষেপ করা হলে তার নমুনা বেসে 6টা বিন্দু থাকবে। দুটো ছক্কাকে নিক্ষেপ করা হলে 36টা অর্থাৎ 6 এর পাওয়ার 2 সংখ্যক নমুনা বিন্দু থাকবে। স্যার 36টা নমুনা বিন্দু থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। কি কি 36টা বিন্দু নমুনা বিন্দু হতে পারে একবার আমি দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। যদিও এই অঙ্কের ক্ষেত্রে মানে অঙ্ক যখন করব তখন এই প্র্যাকটিক্যাল ঘটনাটা যদি জানা থাকে, তাহলে আমরা অঙ্কটা খুব সহজে অনুধাবন করতে পারবো। যে একটা ছক্কাকে থ্রো করা হলে 6টা বিন্দু থাকবে, এ নিয়ে আমাদের কোনো দ্বিমত। কিন্তু দুটি ছক্কা থ্রো করা হলে 36টা নমুনা বিন্দু কি করে থাকবে স্যার? কি কি থাকতে পারে লক্ষ্য করো। আমি একটা ছক্কা নিয়ে বসে আছি, আমার পাশে আরেকজন পার্টনার আছে, সেও ছক্কা নিয়ে বসে আছে। আমি আমার ছক্কাটা থ্রো করলাম, ওই ব্যক্তিটাও তার নিজের ছক্কাটা নিক্ষেপ করলো। তাহলে আমার ক্ষেত্রে হতে পারে 1 পড়েছে, ওর ক্ষেত্রেও 1 পড়েছে, অর্থাৎ বিন্দুটা হলো 1 1। হতে পারে আমার ক্ষেত্রে 1, ওর ক্ষেত্রে 2 পড়েছে, আমারটাতে 1 3 1 4 1 5 এবং সর্বোপরি 1 6 এরকম আসতে পারে। মানে যত রকম পসিবিলিটি আসতে পারে সবগুলো যে সেটের মধ্যে থাকবে সেটাকে আমরা বলি ঘটনা দেশ। এখন মনে মনে তোমাদের প্রশ্ন জাগতে পারে, স্যার আপনারটাতে কি সবসময় 1 পড়বে? না, আমারটাতে 2 পড়তে পারে, ওরটাতে 1 পড়তে পারে, আমারটাতে 2 ওরটাতে 2 পড়তে পারে, আমারটাতে 2 ওরটাতে 3। এরকম করতে করতে আমরা সব কটাই লিখবো, লক্ষ্য করো। তারপর 3 দিয়েও নিশ্চয়ই 6টা থাকবে, 3 1 3 2 3 3। এরকম করতে 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 নিশ্চয়ই 3 4 3 5 3 6 থাকবে। তারপর 4 দিয়ে আবার 6টা থাকবে, 4 1 4 2 4 3 4 4 4 5 4 6। 5 দিয়ে 6টা থাকবে, 5 1 5 2 5 3 5 4 5 5 5 6। 6 দিয়ে 6টা থাকবে, 6 1 6 2 6 3 6 4 6 5 এবং 6 6। তাই এরকম করতে করতে কন্টিনিউ করে দিলাম। লাস্ট অফ অল আমরা কি পাবো? 6,6। তা লক্ষ্য করো, 1 দিয়ে শুরু করে 6টা, 2 দিয়ে শুরু করে 6টা, প্রত্যেকটা দিয়ে শুরু করে 6টা পেয়েছি। সুতরাং 6 গুণিত 6 সমান 36টা নমুনা বিন্দু থাকবে না থাকবে না বুঝতে পেরেছো আশা করি। তাহলে ওই ঘটনাটা দেখানো হলো, যখন একটা লুডুর ছক্কাকে দুবার থ্রো করা হয় তখন তার নমুনা দেশে 6 to the power 2 অর্থাৎ 36টা নমুনা বিন্দু থাকবে। এটা লুডুর ক্ষেত্রে বললাম। এবার কয়েন টস করার ক্ষেত্রে যখন দেখবো তখন একটা বিস্তারিত এরকম করে দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পেরে যাবে। চলে এসো। দুটি ছক্কা রোল করা হলো, তার মানে সঙ্গে সঙ্গে আমরা বুঝে যাব তার নমুনা দেশে কতগুলি বিন্দু থাকবে? 6 to the power 2 অর্থাৎ 36টা। তাই অ্যান্সারটা লিখছি NS সমান 6 to the power 2 অর্থাৎ 36। যদি এখানে বলতে 3টি ছক্কা 6 to the power 3 সমান 216। যদি এখানে বলতে একটি ছক্কা 6 to the power 1 মানে শুধু 6, অর্থাৎ নমুনা দেশে কত নমুনা বিন্দু আছে সেটা আমরা বের করব। তারপর কি হচ্ছে, তাহলে ছক্কা দুটিতে উপস্থিত সংখ্যা দুটির সমষ্টি 7 হওয়ার সম্ভাবনা। যার সম্ভাবনা বের করতে বলেছে, কার? ছক্কা দুটিতে উপস্থিত সংখ্যা দুটির সমষ্টি 7 হওয়ার সম্ভাবনা কত? যার সম্ভাবনা বের করতে বলবে সেটাকে আমরা ঘটনা ধরে নেব। অর্থাৎ লিখছি, যেটুকু আন্ডারলাইন করেছি, ধরি A ইজ ইকুয়াল টু ছক্কা দুটিতে উপস্থিত সংখ্যা দুটির সমষ্টি 7 হবার, এখানে বলা আছে সম্ভাবনা, কিন্তু আমরা এখানে লিখবো ঘটনা। কেন? এ মানে তো ঘটনা বলেছি। অর্থাৎ যার সম্ভাবনা বের করতে বলবে সেটাকে পুরোপুরি আমরা এ ধরে নেব এবং সম্ভাবনা পরিবর্তে ঘটনা কথাটা লিখবো। ছক্কা দুটিতে উপস্থিত সংখ্যা দুটির সমষ্টি 7 হবার ঘটনা।
অর্থাৎ এই যে 36টা বিন্দু একটা একটা করে তোমাদের সামনে দেখানো হলো, এই 36টা বিন্দুর কতগুলি বিন্দুতে এই দুটোর যোগফল যদি করি তাহলে যোগফলটা 7 হবে। এরকম কটা বিন্দু আছে সেটা খুঁজে বের করব এবং সেটাকে আমরা বলবো NA। অর্থাৎ কতগুলি বিন্দুতে, এই যে এইগুলোর মধ্যে কটা বিন্দুতে যোগফল 7 হয়েছে। লক্ষ্য করো, একের ঘরগুলো যোগ করছি, 1 আর 1 2, তার মানে এটা নেব না, কারণ যোগফল যেখানে 7 হবে সেটা নেব। 1 2 যদি যোগ করি 1 আর 2 3 হলো, পারবো না নিতে। 1 আর 3 4 হলো, নিতে পারবো না। তাহলে এখানে নিতে পারবো কি 1 6, 1 আর 6 যোগ করলে 7 হবে। তাহলে 1 এর ঘরে শুধু একটাই বিন্দু পাবো। আচ্ছা 2 এর ঘরে কি এরকম কোনো বিন্দু পাবো? তোমরা যদি মনে মনে ভাবতে শুরু করো, সত্যিকারের প্রবাবিলিটিকে বুঝবো বলে মনের ভিতরে একটা প্রচেষ্টা থাকে, তাহলে অবশ্যই বলতে পারবে যে স্যার 2 এর ঘরেও মনে মনে যোগ করতে শুরু করেছো, স্যার 2 এর ঘরে 2 5 পাবো, কারণ এখানে যোগ করলে 2 আর 5 7 হবে। স্যার 3 এর ঘরে পাবো, হ্যাঁ অবশ্যই পাবো। 3 এর ঘরে এখানে যেখানে 3 4 আছে, লক্ষ্য করো 3 4 7 হবে। 4 এর ঘরে আছে স্যার, হ্যাঁ অবশ্যই 4 1 4 2, এখানে যখন 4 3 আসবে, লক্ষ্য করো এখানে 4 এর ঘরে 4 আর 3 এর যোগফল 7 হবে। স্যার 5 এর ঘরে পাবো, হ্যাঁ অবশ্যই পাবো। 5 এর ঘরে 5 1, তারপরে 5 2, লক্ষ্য করো এখানেও কিন্তু যোগফলটা 7 হবে। তাহলে এবার চলে আসি 6 এর ঘরে পাবো স্যার, হ্যাঁ অবশ্যই পাবো। কোথায় পাবো? না তো যখন 6 এর ঘরে শুরুতে 6, 1, এখানে কিন্তু যোগফলটা 7 হবে। তাহলে এই 36টা বিন্দুর মধ্যে কতগুলি বিন্দু আমি দেখতে পেলাম যে বিন্দুগুলিতে উপস্থিত সংখ্যা দুটির সমষ্টি বা যোগফল 7 হয়েছে। সেরকম বিন্দু 1 2 3 4 5 6 একদম চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি, তাই NA সমান লিখবো 6। তাহলে NA পেয়ে গেছি, NS পেয়ে গেছি, অতএব PA সমান আমরা কি ফর্মুলা জানি? MA/NS, তার মানে 6/36, তার মানে হয়ে গেল 1 এর 6। দেখো প্রথম আজকে কোন একটা অঙ্কের সমাধান কি করে সম্ভাবনা ডেফিনেশনকে মেনটেন করে করতে হয় সেই জিনিসটা দেখিয়েছি, এবং এই জিনিসটা দেখাতে গিয়ে এই যে 36টা নমুনা বিন্দু এটাও তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে শুধু মুখের কথা নয়, পরিষ্কার যাতে চোখে দেখে বোঝা যায় যে কোন কোন ক্ষেত্রে উপস্থিত সংখ্যা দুটির সমষ্টি 7 হয়েছে। আমরা চোখে দেখতে পাচ্ছি এরকম বিন্দু আছে 6টা, যেগুলো নিচে আন্ডারলাইন করে রেখেছি। এরকম করে আমরা ঠিক পরের একটা অঙ্ক তোমাদের সামনে হাজির করবো। লক্ষ্য করো, 3টি পরস্পর পৃথক ঘটনা XYZ, এর ক্ষেত্রে একটা রিলেশন বলা আছে, সেটা রিলেশন লিখছি PX 2PY 3PZ, এরা পরস্পর সমান বলে দিয়েছে। আমরা এই 3টে সমান কে ধরে নিচ্ছি। তাহলে এখন তোমরা বলো যে প্রথমটার সমান আমরা কে বলতে পারি? তাহলে PX সমান কে, তারপরে 2PY অর্থাৎ দ্বিতীয়টা সমান কে বলতে পারি। ফাইনালি PY সমান কত? K/2। আবার এইটা সমান কে বলতে পারি? 3PZ সমান হলো কে, অতএব PZ = K/3। অর্থাৎ প্রথমটা সমান কে, দ্বিতীয়টা সমান কে, তৃতীয়টা সমান কে ধরে আমরা মানগুলো বের করে নিয়েছি। তারপরে ওরা বলে দিয়েছে X ইউনিয়ন Y ইউনিয়ন Z সমান S। তাহলে লিখছি যেহেতু X ইউনিয়ন Y ইউনিয়ন Z সমান S। আজকে আমি বলেছি যখন ইউনিয়ন থাকবে তার আগের এবং পরের ঘটনাগুলো পরস্পর পৃথক কিনা দেখবো। লক্ষ্য করো ওরা বলেই দিয়েছে 3টি পরস্পর পৃথক ঘটনা, আর যেহেতু পরস্পর পৃথক তাহলে কি বলেছিলাম? ইউনিয়নটা যোগ হবে। তাহলে তার আগে আমি আগে বোথ সাইডে P নিয়ে নেব, P অফ = PS। এই PS এর মান কত বলেছিলাম বলো দেখি? PS এর মান হলো 1। তাহলে এখন যেটা বললাম, ইউনিয়নের আগে এবং পরের ঘটনাগুলি যেহেতু পরস্পর পৃথক, তাহলে ইউনিয়নটা প্লাস হয়ে যাবে। তাহলে লিখছি PX, ইউনিয়নটা প্লাস হয়ে গেল PY, ইউনিয়নটা প্লাস হয়ে গেল PZ = 1। এটাই আমরা কিন্তু ফর্মুলা বলেছি। তারপর সব মানগুলো বসিয়ে দেবো। PX এর মান K, PY এর মান K/2, PZ এর মান K/3 = 1। 6 লসাগু 6K, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3K, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, তার মানে 2K = 1। তাহলে এদিকে চলে আসছি, লক্ষ্য করো 6 আর 3 9 আর 2 11K, বাই কত আছে 6 = 1।
অতএব কে ইজ ইকুয়াল টু কত পেলাম, যদি উল্টে দিই 6 কে 6 নিচে চলে এলো 11। কে মানে কি বলেছিলাম, কে মানে ছিল px, তাহলে px এর মান আমরা পেয়ে গেলাম 6/11। ওরা কিন্তু এটাই বের করতে বলেছিল যে px সমান কত। লক্ষ্য করো px এর মান বের করে নিয়েছি। আমাদেরকে এমন কোনো জটিলতার মধ্যে পড়তে হয়নি যে অঙ্কটা করতে গিয়ে আমাদেরকে থমকে যেতে হয়েছে কিংবা অঙ্কটা করতে গিয়ে আমরা প্রবলেম ফেস করেছি, কিচ্ছু না। একদম ফর্মুলা যেগুলো শিখেছি সেগুলো প্রয়োগ করেছি। তারপরে নেক্সট একটা অঙ্ক দেখাবো। লক্ষ্য করো, একটি ঝোঁকশূন্য মুদ্রা, মুদ্রা বলতে কয়েন, ঝোঁকশূন্য বলতে এমন একটা মুদ্রা যে মুদ্রাটা নিরপেক্ষ, মানে যে মুদ্রাটাতে হেড পড়ার সম্ভাবনা যা হবে টেল পড়ার সম্ভাবনা তাই হবে, এইরকম মুদ্রাগুলোকে বলা হয় ঝোঁকশূন্য মুদ্রা। আসলে এটা ম্যাথামেটিক্সের প্রবাবিলিটির ভাষা। আমরা ঝোঁকশূন্য কথাটা প্রায় প্রত্যেকটা মুদ্রা কিংবা প্রত্যেকটা ছক্কার ক্ষেত্রেই আমরা দেখতে পাবো। এই কথাগুলোর মধ্যে দিয়ে আমরা যেটা বুঝবো সেটা হলো ওই মুদ্রাটা নিরপেক্ষ মুদ্রা, অর্থাৎ ওই মুদ্রাটার কোনো বিশেষ দিকে ঝোঁক নেই। ওর মাধ্যমে যদি আমরা সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্ত নিতে আমরা সবসময় মানে 100% প্রস্তুত থাকবো। সেখানে কোনো রকম পার্সিয়ালিটি থাকবে না, সেখানে কোনো দিকে ঝোঁক থাকবে না, কাউকে জেতানোর একটা আপ্রাণ চেষ্টা থাকবে না। অর্থাৎ এমন একটা কয়েন যে কয়েনটা নিরপেক্ষতা আছে, সেই কয়েনটাকে বলবো ঝোঁকশূন্য কয়েন। এটা 3 বার টস করা হলো। আমি আজকে বলেছি মুদ্রা নিয়ে, লুডোর ছক্কা নিয়ে, এবার মুদ্রা নিয়ে বলবো। যখন একটা কয়েনকে টস করা হয় একটা, তখন আমরা জানি তার নমুনা দেশে 2টো নমুনা বিন্দু থাকে। কটা বিন্দু? 2টা। 2 টু দি পাওয়ার 1 সমান আমরা 2 বলবো। যদি 2টো কয়েনকে টস করি তখন এই নিয়ম অনুযায়ী 2 এর স্কোয়ার অর্থাৎ 4টা। যদি 3টি কয়েনকে টস করি তখন এই নিয়ম অনুযায়ী বলবো 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8টা। দেখো কি করেছি, যখন একটা কয়েনকে টস করবো তার নমুনা দেশে 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2টা নমুনা বিন্দু। 2টা কয়েনকে টস করলে 2 এর স্কোয়ার 4টা, 3টা কয়েনকে টস করলে 2 এর কিউব 8টা, এরকম করে নমুনা বিন্দু থাকবে। এখানে একটা ঝোঁকশূন্য মুদ্রা 3 বার টস করে হয়েছে। তাহলে স্যার 3 বার টস করে যে 8টা বিন্দু পাবো সেগুলো কিরকম দেখতে একটু দেখো, এর আগের মতো তাহলে বুঝতে পারবে। যখন একটা কয়েনকে টস করছি তখন হেড আর টেল দুরকম পসিবিলিটি। যখন দুটোকে টস করছি তখন কিভাবে শুরু করছি লক্ষ্য করো। প্রথমে এইচ দিয়ে শুরু করব, এইচ দিয়ে এর পরে যেটা আছে তার প্রথমটা লিখবো এইচ, আবার এইচ দিয়ে শুরু করব, তারপরে এটা লিখবো টি। কি করলাম? এইচ দিয়ে শুরু করে এই প্রথমটা লিখেছি, আবার এইচ দিয়ে শুরু করে এটা লিখেছি। আচ্ছা, আবার যদি এইচ দিয়ে শুরু করি তাহলে কি আর কোনো বিন্দু আছে? না, তাহলে এইচ দিয়ে আর শুরু করা যাবে না। এবার টি দিয়ে শুরু করব, টি দিয়ে শুরু করে আবার প্রথমটা এইচ, টি দিয়ে শুরু করে এর পরেরটা টি। আর যেহেতু নেই আর আমার লেখার দরকারও নেই। তাহলে লক্ষ্য করো, যখন দুটো কয়েনকে টস করা হয়েছে এই 4 রকম পসিবিলিটি যেটা এই ফর্মুলাটা বলছিল। যখন 3টে কয়েনকে টস করব আবার আগের মতো এইচ দিয়ে শুরু করব, এইচ দিয়ে, তাহলে এর আগের যেটা আছে সেটাকে ধরবো। এর আগে এইটা আছে, তাহলে এইচ দিয়ে শুরু করে প্রথম এটা বিন্দু এইচ, এইচ দিয়ে আবার শুরু করে দ্বিতীয়টা লিখবো, এইচ দিয়ে আবার শুরু করে 3 নম্বরটা লিখবো, এইচ দিয়ে শুরু করে এই শেষেরটা লিখবো। এইচ দিয়ে আর লিখতে পারবো না, এবার টি দিয়ে লিখছি। লক্ষ্য করো, টি দিয়ে এই দুটো লিখছি, টি দিয়ে আবার এটা লিখবো, টি দিয়ে থার্ডটা লিখবো এবং টি দিয়ে শেষেরটা লিখবো। আমার লেখার ধরনটা আশা করি বুঝতে পারছো। এইরকম করে এই সিস্টেমটা মেনটেন করে যদি আমরা চলতে থাকি তাহলে কোনো বিন্দু লিখতে বাদ পড়ে যাবে না এবং আমাকে এক্সট্রা কোনো টেনশন নিতে হবে না যে কোনোটা আমি ভুলে গেলাম কিনা। সব কটাই আমরা লিখে ফেলেছি। লক্ষ্য করো, তাহলে ওরা বলছে একটা ঝোঁকশূন্য মুদ্রা 3 বার টস করা হলো। তাহলে আমি দেখালাম 3 বার যদি টস করা হয় তার নমুনা দেশে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8টা নমুনা বিন্দু থাকে, যেটা ওখানে বলেছিলাম, যেটা এখানে দেখালাম। তারপর বলছে ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা। আমি বলেছি যার সম্ভাবনা বের করতে বলবে সেটাকে ঘটনা ধরে নেব। লিখছি ধরি A ইজ ইকুয়াল টু ঠিক একটি হেড পাওয়ার ঘটনা। তাহলে আমরা দেখব MA। আচ্ছা লক্ষ্য করো, এখানে যে 8খানা বিন্দু দেওয়া আছে সেই 8খানা বিন্দুর মধ্যে এমন কটা বিন্দু আছে যেখানে ঠিক একবারই হেড এসছে। একবার ভালো করে তোমরা রিয়েলাইজ করো যে এখানে 3 বার হেড আছে, আমরা নিতে পারবো না। ঠিক একবার হেড এসছে এরকম বিন্দু যেটা সেটা লিখবো, এটা নিতে পারবো না, এটাও পারবো না, এইটা পারবো। এই যে একবারই হেড এসছে, এটা পারবো না, এটা হ্যাঁ অবশ্যই পারবো, এটা পারবো, আর নেই।
তাহলে এই যে 8খানা বিন্দু, তার মধ্যে মাত্র 3টে বিন্দু রয়েছে যেখানে ঠিক একবার করে হেড এসছে। কোন জায়গাতে এসছে সেটা দেখিনি, শুধুমাত্র দেখেছি যে একবার হেড আছে। এখানে যেমন প্রথমে হেড চলে এসছে, এখানে 2 নম্বর হেড এসছে, এখানে 3 নম্বর হেড এসছে। আমরা পজিশনটা দেখবো না, মানে ঠিক একবার হেড এসছে এরকম বিন্দু কটা আছে সেটা পেয়েছি 3টে। তাহলে ফাইনালি আমরা পি এ বলতে পারবো, এটা বের করার ফর্মুলা কি, MA/NS। MA মানে কত বলেছি 3, NS মানে 8, ব্যাস উত্তর হয়ে গেল। তাহলে এই জায়গাগুলো আমাদেরকে সলিড ভাবে বুঝতে হবে, যদি বুঝতে পারি প্রবাবিলিটি আমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে। এরপর লাস্ট একটা আমি অঙ্ক দেখাবো, তোমরা ভালো করে লক্ষ্য করো। কোন পরিবারে 3টি শিশু আছে এবং তাদের মধ্যে কমপক্ষে একজন বালিকা। একটা পরিবার, একটা ফ্যামিলি যার মধ্যে 3টে শিশু আছে বলে দিয়েছে, প্রোভাইড করেছে, কিন্তু এটা বললো তাদের মধ্যে একজন বালিকা আছে। কোনজন বালিকা, বড়জন না 2 নম্বর জন না ছোট জন, সেটা আমরা জানি না। বলছে 3জন শিশুই বালিকা হওয়ার সম্ভাবনা কত। একটা কথা খেয়াল রাখো, কোন একটা নিউবর্ন বেবি বা কোন একটা শিশুর কথা যদি বলতে পারি, তাহলে সেই শিশুর ক্ষেত্রে 2 রকম পসিবিলিটি থাকতে পারে। হতে পারে সেটা ছেলে, হতে পারে সেটা মেয়ে। ঠিক যেমন করে একটা কয়েনকে টস করা হলে 2টো পসিবিলিটি থাকতে পারে, হতে পারে সেটা হেড, হতে পারে অথবা সেটা টেল। তাহলে যখনই কোনো শিশুর কথা চলে আসবে তখনই সেটাকে কয়েন টস করার মতো করে ভেবে নেব। তাহলে লক্ষ্য করো, এক্ষুনি যেটা কয়েন টস দেখালাম, যে একটা কয়েনকে যদি একবার টস করা হয় তাহলে তার নমুনা দেশে 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2টা বিন্দু থাকবে। তাহলে একই রকম কোন পরিবারে যদি একটা শিশু থাকে তাহলে সেই শিশুটার পসিবিলিটি 2 রকম হতে পারে, ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে, তাই 2 টু দি পাওয়ার 1 বলেছি। যদি একটা পরিবারে 2টো শিশু থাকে তাহলে 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4 রকম পসিবিলিটি আসতে পারে। যদি পরিবারটাতে 3টে শিশু থাকে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8টা শিশু থাকতে পারে, 8 রকম নেচার থাকতে পারে। কি কি 8 রকম নেচার স্যার, না দেখলে তো আমাদের ভালো লাগে না। আজকে প্রথম দিনের জন্য তোমাদেরকে ডিটেলসে খুলে দেখাচ্ছি, কিন্তু এর পরবর্তীকালে তোমাদের এই ধারণাগুলোকে উপলব্ধি করে পরের জায়গাগুলো নিজে থেকে বুঝতে হবে। লক্ষ্য করো যে প্রথম যেটা শিশু, সেই শিশুটা মানে ছেলে অথবা মেয়ে হতে পারে। ছেলে হলে সেটাকে আমরা B1 বলবো, আর মেয়ে হলে সেটাকে G1 বলবো। 1 কেন, যেহেতু প্রথম শিশুর কথা বলতে চাইছি। B ফর বলতে বয়, G ফর গার্ল, এই 2 রকম পসিবিলিটি হতে পারে। যদি 2টো শিশুর কথা বলি তাহলে প্রথম শিশুকে যদি 1 দিয়ে সূচিত করি, দ্বিতীয় শিশুকে 2 দিয়ে সূচিত করব। মনে করো দ্বিতীয় শিশুটা ছেলে হয়েছে, এই ঘটনা B2, দ্বিতীয় শিশুটা মেয়ে হয়েছে, এই ঘটনা G2। তাহলে B2 দিয়ে শুরু করব, B2 দিয়ে এই প্রথমটা একটু আগে যে টেকনিকটা মেনটেন করেছি, তারপরে B2 দিয়ে এটা লিখবো। B2 দিয়ে তো আর লেখার জায়গা নেই, এবারে G2 দিয়ে লিখবো। G2 তারপর প্রথমটা B1, G2 তারপরে দ্বিতীয়টা G1। লক্ষ্য করে 4টা পসিবিলিটি চলে এসছে, যে প্রথমটা বালক দ্বিতীয়টা বালক, প্রথমটা বালিকা দ্বিতীয়টা বালক, প্রথমটা বালক দ্বিতীয়টা বালিকা, প্রথম দুটোই বালিকা। এই 4 রকম পসিবিলিটির বাইরে কোনো পসিবিলিটি আসতে পারে না। তারপর 3টে শিশুর ক্ষেত্রে কি হবে, 3 নম্বর শিশুটা ছেলে হলে সেটাকে B3, মেয়ে হলে সেটাকে G3 দিয়ে যদি সূচিত করি, তাহলে B3 দিয়ে সব কটা লিখবো। দেখো B3, B2, B1, আবার B3 দিয়ে এটা B2, G1, আবার B3 দিয়ে এটা G2, B1, আবার B3 দিয়ে এটা G2, G1। এটা B3 দিয়ে গেল। এবার G3 দিয়ে শুরু করব। দেখো G3 দিয়ে আবার শুরুটা B2, B1, G3 দিয়ে 2 নম্বরটা B2, G1, আবার G3 দিয়ে 3 নম্বরটা G2, B1, আবার G3 দিয়ে লাস্টে কাটটা G2, G1। দেখো 8 রকম নেচারের শিশু হতে পারে। তাই আমরা লিখেছিলাম কোন পরিবারে 3টে শিশু থাকলে তার নমুনা দেশে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8টা নমুনা বিন্দু থাকবে। সেই 8 রকম পসিবিলিটি কি কি সেটা প্রথমবারের জন্য তোমাদের সামনে ছবির মাধ্যমে দেখানো হয়েছে। তার বলছে কোন পরিবারে 3টি শিশু আছে, লিখছি NS সমান 2 টু দি পাওয়ার 3 মানে 8। তার বলছে তাদের মধ্যে কমপক্ষে একজন বালিকা। এই কথাটা আমাদের ভালো করে বুঝতে হবে। 8টা শিশু আছে বলে এইখানে যদি বাক্যটা শেষ হয়ে যেত তাহলে আমরা বলতাম 8 রকম পসিবিলিটি আছে, যেরকম দেখতে পাচ্ছ তোমরা।
প্রত্যেকটা লাইনে দুটো দুটো করে, মানে 4 2 8টা পসিবিলিটি। কিন্তু না, ওরা সঙ্গে সঙ্গে একটা নাউন অফ পজিশন অর্থাৎ একটা শর্তের কথা বলেছে। কি শর্ত? যে ওদের মধ্যে কমপক্ষে একজন বালিকা। তাহলে তোমরা বলো তো, এই যে 8 রকম পসিবিলিটি, এর মধ্যে মিনিমাম একজন বালিকা যাতে থাকেই, এই শর্তটা যদি ইনক্লুড করি, তাহলে কি 8টা পসিবিলিটি তৈরি হবে? না, এই পসিবিলিটিটা বাদ চলে যাবে। এই যেটা, এটা বাদ। কেন? এখানে মিনিমাম একজন বালিকা নেই। তাহলে ভালো করে এই দুটো জায়গায় খেয়াল রাখতে হবে। পরীক্ষার সময় যদি বলে কোনো পরিবারে 3টি শিশু আছে, তারপরে এই ধরনের করে শর্ত দিল না, তখন 8টা নমুনা বিন্দু থাকবে। কিন্তু বলছে কোনো পরিবারে 3টি শিশু আছে, তাদের মধ্যে কমপক্ষে একজন বালিকা, তাহলে এই 8 রকমের মধ্যে এই একটা পসিবিলিটি আছে যেখানে কোনো বালিকা নেই, তাহলে ওটা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে 2^3 - 1 করবো, অর্থাৎ 8 - 1 অর্থাৎ 7। এই ঘটনাটা যদি না বুঝি, তাহলে অঙ্কটা আমরা পারবো না। কোন পরিবারে 3টি শিশু আছে, এই কথাটুকুই বললে আমরা বলতাম 2^3, অর্থাৎ 8 রকম পসিবিলিটি আছে, যে 8 রকম দেখতে পাচ্ছ। কিন্তু ওরা বলছে মিনিমাম একটা মেয়ে আছে। তাহলে মিনিমাম যদি একটা মেয়ে থাকে, তাহলে এই পসিবিলিটিটা হবে না, অর্থাৎ 3জনই ছেলে, এইরকম পসিবিলিটি তৈরি হতে পারে না। তার জন্য ওই একটা কেস বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখন আমাদের আলোচ্য প্রশ্নে নমুনা বিন্দুর সংখ্যা মোট হচ্ছে 7টা। তারপরে কি বলছে? পরিবারে 3জন শিশুই বালিকা হওয়ার সম্ভাবনা, এটাকে আমরা এ ধরে নেব। ধরি এ = পরিবারে 3জন শিশুই বালিকা হওয়ার ঘটনা। কেননা আমি বলেছিলাম যার সম্ভাবনা বের করতে বলবে সেটাকে ঘটনা লিখবো। ফাইনালি আমরা MA সমান কত সেটা দেখব। এখন তোমরা বলো, একটা তো ক্রস করে দিয়েছি, 7টা নিয়ে আমাদের মানে আলোচনা। এই 7টার মধ্যে কতগুলো পসিবিলিটি আছে, কটা বিন্দু আছে যেখানে 3টে শিশুই মেয়ে হয়েছে, 3টে শিশুই মেয়ে হয়েছে, এরকম কেস হচ্ছে এই যাই একটাই কেস। তাহলে লিখছি MA সমান হচ্ছে 1। ফাইনালি PA সমান কি পেলাম? MA/NS, that is 1/7। বেশ, তাহলে আমরা যেটা দেখলাম যে কোন পরিবারে ছেলে মেয়ে হওয়ার ঘটনা, এটা কিন্তু পুরোপুরি কয়েন টস করার মতো বিষয়। ওকে, কয়েন টসের ক্ষেত্রে যেমন দুটো পসিবিলিটি, ছেলে মেয়ের ক্ষেত্রে দুটো পসিবিলিটি, তাই সেম ভাবে আমরা অ্যাপ্রোচ করেছি। শুধু তাই নয়, এই প্যাটার্নটা কয়েনের ক্ষেত্রে, ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে এবং লুডো খেলার ক্ষেত্রে আমি দেখিয়েছি। এটা বারবার তোমরা প্র্যাকটিস করতে থাকো। যদি বুঝে যেতে পারো, তাহলে প্রবাবিলিটি নিয়ে টেনশন নেই, এবং বুঝার ধারণাটা খুব সহজ। যে কোনো লাইন লিখছি, আমরা প্রথম লাইনটাকে টেনে আনছি। আবার এই লাইনটা যখন লিখবো, যে B3 দিয়ে শুরু করছি, উপরেরটা প্রত্যেকটা, অর্থাৎ ঠিক তার আগেরটাকে আমরা টেনে আনার চেষ্টা করেছি। এই সিস্টেমটা তোমরা উপলব্ধি করার চেষ্টা করো ঠান্ডা মাথায়, আশা করি বুঝতে পারবে। এবং প্রবাবিলিটি সংক্রান্ত যেটুকু আলোচনা আমরা দেখলাম, তাতে তোমাদেরকে ভালো লেগেছে, এই দৃঢ় আশা এবং ভরসা রেখে, এবং পরবর্তী প্রবাবিলিটির যে সুবিশাল একটা জগৎ রয়েছে, সেই জগতে তোমাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।